All know that this is our fifth free live class, and in this class, I am going to talk about practical use of passive voice, as well as I'll show you English conversation. How can we practice a conversation in English professionally? I'll show you that things. Before that, I'm going to talk about voice change. আমরা প্যাসিভের বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখি, ভয়েস চেঞ্জ শিখি, বাট সেই জায়গাটা থেকে স্কিপ করে আমি আজকে আপনাদেরকে এই প্যাসিভ সম্পর্কে নতুন করে একটা কনসেপ্ট দিব। প্যাসিভ ভয়েসকে ডিরেক্টলি কিভাবে ব্যবহার করা যায় আমাদের প্র্যাকটিক্যাল ফ্রি হ্যান্ড রাইটিং এ বা কনভারসেশনে, আমরা কমিউনিকেশনের জন্য প্যাসিভ ভয়েসকে কিভাবে ব্যবহার করতে পারি, এবং এই জায়গাটা সম্পর্কে আমাদের আহ মানে ধারণার কতটুকু আছে। আমি যদি আজকে সম্পূর্ণ ক্লাসটা নেই, আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা বেসিক গ্রামার বোঝেন, অনেকে মনে করেন আমি টেন্স বুঝি, গ্রামারও বুঝি, বাট আমি ইংলিশে কথা বলতে পারি না, ফ্রি হ্যান্ডে একটা কথা লিখতে পারি না। আপনি কেন পারেন না? আপনি আজকের এই ক্লাসটা দেখলে আপনি এই যে বিষয়টাকে অনুধাবন করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে আমার অ্যাকচুয়াল গ্যাপটা কোথায় আছে। জাস্ট একটু থাকার চেষ্টা করেন, যদি আপনি এটা বুঝতে না পারেন তখন আপনি আমাকে বলবেন। এখানে প্রথমে প্যাসিভের গ্রামেটিক্যাল কিছু ফাংশন নিয়ে কথা বলা আছে, এটা আমি আগে একটু বলি, এটা দিয়ে শুরু করি, তারপর আমি এটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। ইভেন যারা বিভিন্ন নিউজ পেপারের সেন্টেন্স গুলো, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবে যে নিউজ আর্টিকেলে রিলেটেড যে সেন্টেন্স ট্রান্সলেশন আছে, বেঙ্গলি টু ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন করতে হয়, একটু বড় সেন্টেন্স দেখলেই আমরা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট পরপর সাজাতে পারি না। তো যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করা যায়, কনভার্ট করা যায় সঠিক স্ট্রাকচার মেনটেন করে, বিশেষ করে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো আমরা অনেক সময় সাবজেক্ট বের করতে পারি না, ভার্ব কোনটা ধরতে পারি না, তারপরের ওয়ার্ড গুলো কিভাবে আমি সাজাবো, কারেক্ট অর্ডার মেনটেন করে, এটা আমরা পারি না। তো যে কোনো সেন্টেন্সকে, বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হয় কারেক্ট ওয়েতে, এই বিষয়গুলো আজকের সম্পূর্ণ ক্লাসটা থেকে আমি দেখাবো। তো প্রথমত আমাদের এই প্যাসিভের ডেফিনেশনটা একটু জানতে হবে। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? সবাই একটু মনোযোগ দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দেখেন, এখানে বলছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। কথাটা বুঝবেন একটু। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। দেখেন, বলছে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট যেখানে অ্যাক্টিভ থাকে। অর্থাৎ আমি এতদিন ধরে আপনাদের যে ক্লাসগুলো নিয়ে আসছি, যে বিষয়গুলো শিখিয়ে আসছি, যেভাবে সেন্টেন্স প্র্যাকটিস করিয়ে আসছি, যে হি ড্রস এ পিকচার, শি ড্রাইভস এ কার, উই প্লে ফুটবল, আই ইট রাইস, এই যে সেন্টেন্স গুলো, এগুলো সবই অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ দিয়ে সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। হি রিডস আ বুক, সে বই পড়ে, অর্থাৎ সাবজেক্ট কাজ করে। শি ড্রিউ আ পিকচার, সে ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, এই সবগুলোতে সাবজেক্ট অ্যাক্টিভ, এই জন্য এগুলোকে অ্যাক্টিভ ভয়েস বলে। ভয়েস মানে কি? বাক্য বা কথা। আমি মুখ দিয়ে যে স্পিচটা বের করছি, যে বাক্যটা বলছি, সেইটাই মূলত ভয়েস। বাট এই ভয়েসের টাইপস, ধরন দুই রকমের। একটাকে বলছি অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ জিনিসটা কি? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তাকে প্যাসিভ বলা হয়। যেমন আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। এখানে সাবজেক্ট হচ্ছে বই, বই নিজে নিজে কিছু করতে পারে না, এটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। অর্থাৎ এইখানে যে সাবজেক্ট গুলো আছে, এরা নিজেরা কাজ করতে পারে না, এই কাজগুলোকে করা হয় অন্য কারো দ্বারা। যে কাজটা করে সেটা এই অবজেক্টের স্থানে আছে, বা সেটা মেনশন নাও করা থাকতে পারে। তো এইখানে আমি যেটা, এই যে ফাইলটা আপনারা দেখছেন, এটা প্যাসিভের গ্রামেটিক্যাল আলোচনা, যেগুলো এর আগেও আপনারা দেখে আসছেন বিভিন্ন গ্রামার বইতে, বিভিন্ন জায়গায় আপনারা এগুলো পাবেন। বাট আমি এইগুলো নিয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসটাকে বোঝানোর চেষ্টা করব। যেমন গ্রামারে বিভিন্ন রুলস থাকে প্যাসিভের, এগুলো অনেকেই পড়ছেন, চর্চা করছেন। বাট আজকে আমি এই প্যাসিভ সম্পর্কে নতুন একটা কনসেপ্ট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। গ্রামারে কেমন থাকে, যেমন দেখেন এইরকম ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য। যেমন প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, আই মিন যেটার অবজেক্ট থাকে, সেটারই ভয়েস চেঞ্জ হয়। এছাড়া আরো কিছু নিয়ম আছে। এই ধরনের নিয়ম আপনারা অনেকেই মুখস্থ করছেন, পড়ছেন, বা এইভাবে প্যাসিভ করার চেষ্টা করেন। বাট এইটা থেকে বের হয়ে
প্র্যাকটিক্যালি প্যাসিভ কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। যেমন এখানে দেখেন, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বিভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, প্রেপোজিশন বাই, উইথ, অ্যাট এগুলো বসে, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো এইভাবেই আমরা মূলত ভয়েস শিখে থাকি বা প্র্যাকটিস করে থাকি। কোন ভাবে বলেন তো? যেমন মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স লিখলাম যে হি ইটস রাইস, সে ভাত খায়, এটার প্যাসিভ করো, তাহলে কি রাইস ইজ ইটেন বাই হিম। এইভাবে আমরা প্যাসিভ করি বা প্যাসিভ প্র্যাকটিস করি। বাট এইভাবে না করে আমি যদি একটু প্র্যাকটিক্যালি প্যাসিভটাকে ভাবার চেষ্টা করি, ডিরেক্টলি প্যাসিভটাকে ভাবার চেষ্টা করি, যে প্যাসিভটা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করতে হয়, যে প্যাসিভটা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন রাইটিং এ ব্যবহার করতে হয়, আমি সবসময় যেটাই শিখাই না কেন সেটাকে প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করি। আপনারা এর আগে যারা আমার ক্লাসগুলো করছেন তারা জানেন, দেখে আসছেন। তো আমি এইটা আমি পড়াবো না এখন। আমি আমি প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে একটু কথা বলি আগে, তারপর আমি এই রাইটিং, আমার প্যাসিভের যে মেইন পার্টটা আছে, এই যে রাইটিং এর যে ফাইলটা, এটা আমার যে এই পেইড কোর্স, এই পেইড কোর্সের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 10টা ক্লাস আছে। সেই 10টা ক্লাসের একটা ক্লাস হচ্ছে এইটা। আপনি যদি এটা ভালোভাবে দেখেন, আপনি বুঝতে পারবেন যে রাইটিং কত দ্রুত এবং কত প্রফেশনালি ডেভেলপ করা যায় এই ধরনের ক্লাসগুলো করার মাধ্যমে। তো এই জায়গাটায় আমি আসবো, এই প্র্যাকটিক্যাল জায়গাটা, এটা আসার আগে আমি, আপনারা জানেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু যে বিষয়টা আমরা পড়ি বা পড়বো তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, যেটা আমার কেন লাগবে বা কেন পড়বো। তো এইটারও প্র্যাকটিক্যাল জায়গাটা আমি যদি একটু আপনাদেরকে বলি, মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনারা এখন আমার ক্লাস করছেন, আজকে অনেকেই নতুন ক্লাসে জয়েন দিছেন, অনেকে নতুন এই গ্রুপটাতে আসছেন। আমার ক্লাসের আগে মনে করেন আমার যদি ক্লাসের লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করতে দিতে একটু লেট হয়, আপনারা অনেকে নক করেন না ইনবক্সে, ক্লাসে জয়েন হতে পারছি না, বা অনেকে যারা একদম নতুন এই আমাকে এরকম লেখে ইনবক্সে যে এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, কখন ক্লাস হয়, ক্লাস কখন শুরু হবে, আজকে ক্লাস হবে এই টাইমে। এই যে প্রত্যেকটা কথা কি কি বললাম বলেন তো, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, ক্লাস কখন শুরু হবে, আজকে ক্লাস হবে, কয়টার দিকে ক্লাস হবে, এই প্রত্যেকটা কথা প্যাসিভ ভয়েস। এখন এই কথাগুলোর একটা কথা আপনি ইংলিশে বলেন তো, দেখেন তো পারেন কিনা বলতে। বাংলায় কিন্তু আপনি বলেন, হর হামেশা বাংলায় প্যাসিভ রিলেটেড সেন্টেন্স প্রচুর ইউজ করি আমরা, বাট সেটা প্র্যাকটিক্যালি প্যাসিভের যে প্র্যাকটিস এটা কি আমাদের আছে? মনে করেন আমি আপনার টিচার, আমি ক্লাস নিচ্ছি, আপনি যদি বলেন আপনি কখন ক্লাস নেবেন, হোয়েন উইল ইউ টেক মাই ক্লাস, সেন্টেন্সটা এরকম না? কি বললাম বলেন তো, আপনি কখন ক্লাস নেবেন, হোয়েন উইল, কথাটা বোঝেন, ফিউচার ইনডিফিনিট টেন্স, হোয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, আপনি আমাদের ক্লাস কখন নেবেন। বাট আপনি তো আমাকে চেনেন না, আপনি আমার ফ্রি ক্লাসে আসছেন, আপনি আমাকে আজকে নতুন দেখছেন, আপনি জানেন না এই লোকটা কে বা কোন লোকটা ক্লাস নেয়, জাস্ট একটা নোটিস পেয়েছেন, জানেন যে এখানে ফ্রি ক্লাস হয়, তো আপনি ক্লাস করতে আসছেন। অর্থাৎ আপনার কি আমাকে দরকার? না, আপনার দরকার কি, আপনি কিসের জন্য আসছেন, ক্লাসটা করার জন্য। আপনি কিসের জন্য আসছেন, ইংরেজিটা শেখার জন্য। আপনার শিখতে পারলে হলো, তাই যে শেখায় শেখাক, কে শিখালো বা না শিখালো এটা আমার দরকার না, আমার দরকার ইংরেজি ভাষাটা শেখা, আমার দরকার ক্লাসটা করা। অর্থাৎ ওই ব্যক্তি বা পার্সনের থেকেও আপনি গুরুত্ব দিবেন কাকে বা গুরুত্ব দিচ্ছেন কাকে, ক্লাসটার উপর। আমি ক্লাস না নিয়ে অন্য কেউ নিতে পারে, বাট আপনার দরকার কি, ইংরেজিটা শেখা। তো এখন আপনি যদি, আপনি তো আমাকে চেনেন না, আমার এই গ্রুপে আরো অন্য অন্য অ্যাডমিন আছে, তো আপনি এইভাবে বলতেও পারছেন না যে কখন ক্লাস নেবেন। আপনি আপনি বলছেন কি, এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, ক্লাস কখন হবে, আজকে ক্লাস হবে, আমাদের ক্লাস কখন শুরু হবে। এই যে বাংলা কথাটা আমি বললাম যে আমাদের ক্লাস কখন শুরু হবে, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। আপনার এই সেন্টেন্সটা কি ইংলিশে করার চেষ্টা করেন তো, পারেন কিনা মনে মনে বলেন তো একটু, দেখেন তো আপনি ইংলিশে এই কথাটা লিখতে পারেন কিনা। আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই যে একটা প্রশ্ন আমি করলাম, একটা বাংলা সেন্টেন্স আমি বললাম, এটা ইংলিশে আপনি করেন, দেখেন আপনি ট্রান্সলেট করতে পারেন কিনা। আবারও বলছি, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, ভেবে দেখেন আপনি পারেন কিনা। যদি না পারেন তাহলে আপনি দুর্বল, আপনি প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা জানেন না। দেখেন, হোয়েন, ইংলিশটা কি হবে, হোয়েন উইল আওয়ার ক্লাস, হোয়েন উইল আওয়ার ক্লাস বি started but be taken, started, or be begun, when will our class be started tonight, আজ রাতে আমাদের ক্লাসটা কখন হবে, when will our class be started tonight, when will our class be started tonight, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, যে আমাদের ক্লাসটা কখন শুরু হবে, আজকের রাতের ক্লাসটা কখন শুরু হবে। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এবার আপনারা একটু ভেবে দেখেন মনে মনে, এই সেন্টেন্সের প্র্যাকটিসটা কতজনের আছে, বাংলায় ভেবে এই কথাটাকে ইনস্ট্যান্টলি কতজন ইংলিশে বলতে পারে, when will our class be started tonight, কথাটা কয়জন বলতে পারে, একটু ভেবে দেখেন। বাট বাংলায় কিন্তু আপনি হরহামেশা এগুলো লেখেন, কিন্তু ইংলিশে
আমাদের এই জায়গাটাতে প্রবলেম থাকে। তাহলে আমি যদি বলি যে আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকেও আমি নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো দেখেন, যে আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 10 p.m. এটা সেন্টেন্স দেখে বুঝতে পারছেন যারা টেন্স চেনেন, এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, তাই না? আমি রাত 10টায় ক্লাস নিব, কিন্তু কথাটাকে এইভাবে না বলে আমি এই কথাটা যদি একটু ঘুরায় বলি, আমার এই গ্রুপে অন্যান্য অ্যাডমিন আছে, মডারেটর আছে, যদি অন্য কেউ নোটিশ দেয় আমি না দিয়ে, যদি কেউ আপনাদেরকে বলে বা আমি ক্লাস না নিয়ে যদি অন্য কেউ ক্লাস নেয়, তো কেউ যদি আপনাকে বলে যে মানে কে ক্লাস নিল বা না নিল এইটার উপর ফোকাস না করে জাস্ট ক্লাসটার উপর যদি ফোকাস করা হয়, আমি বলছি যে আমি রাত 10টায় ক্লাস নিব এইটা না বলে যদি এই ক্লাসের উপর ফোকাস করা হয়, ক্লাসটাকে যদি সাবজেক্ট করা হয়, যদি কথাটা অন্য কেউ মেসেজ দেয়, যদি এইভাবে বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কি বললাম বলেন তো? আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, এই সেন্টেন্সের ইংলিশটা কি? আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, ভেবে দেখেন তো করতে পারেন কিনা। তখন আমার সাবজেক্টটা কি, ইওর ক্লাস। এই ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি সক্রিয়? না, এটা ইনঅ্যাক্টিভ। তো এই ইনঅ্যাক্টিভ একটা অবজেক্ট যখন আমার সাবজেক্টের স্থানে আসছে, তখনই প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে। ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে উইল প্লাস ভি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্যাসিভ হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি। সো ইওর ক্লাস উইল বি টেকেন, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. অর্থাৎ এইটার বাংলা অর্থ কি, যে আপনাদের ক্লাস রাত 10টায় নেওয়া হবে। ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. যে কেউ নিতে পারে, কে নিল বা না নিল আমার মেনশন করার দরকার নেই। তাহলে এবার একটু ভাবেন তো, আমি কি এখানে কোথাও বাই মি, বাই হিম, বাই হার এগুলো বসাইছি? বসাইনি। প্র্যাকটিক্যাল প্যাসিভে, ডিরেক্ট প্যাসিভে কখনো বাই এর ব্যবহার হয় না। বুঝতে পারছেন? এগুলো একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন এগুলো খুবই দরকার, আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা কথা বলি, মনে করেন আপনি বাংলাদেশে আছেন, এখন হঠাৎ করে আপনি নতুন একটা শহরে গেলেন, ফর এক্সাম্পল আপনি অ্যাব্রোডে, আপনি লন্ডনে গেলেন। এখন লন্ডনে যাওয়ার পর আপনার কিছু কেনাকাটা করা দরকার, নতুন একটা বাসায় উঠছেন। এখন আপনি সুপার শপে যাবেন বা আপনি কোনো বাজারে, মার্কেটে যাবেন, যেখানেই যান না কেন আপনি চেনেন না কোনো কিছু। এখন আপনি মনে করেন আপনার কিছু মাছ কেনা দরকার, আপনি কাউকে বলছেন, ওইখানকার নেটিভস কোন স্পিকারদের বলছেন, প্র্যাকটিক্যালি বোঝেন কথাগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনি ওইখানকার নেটিভস কোন স্পিকারদের বলছেন যে এক্সকিউজ মি, প্লিজ টেল মি, অর ক্যান ইউ টেল মি, আমাকে একটু বলবেন বা দয়া করে বলতে পারেন, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। আই নিড টু বাই সাম ফিশেস, আমার কিছু মাছ কেনা দরকার। সো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় জানেন? বা আমাকে বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এই যে বাংলা কথাটা আমি বললাম, বুঝবেন ভালোভাবে, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে একটু বলবেন? উইল ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি, ক্যান ইউ টেল মি, এক্সকিউজ মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এইটুকু ইংলিশ করেন তো, দেখেন তো পারেন কিনা। আপনি এটা বলবেন না যে কারা মাছ বিক্রি করে, কারণ আপনার কি মাছের বিক্রেতাকে দরকার? আপনার দরকার কি, কোন জিনিসটা আপনার প্রয়োজন? মাছটা কেনা প্রয়োজন, মাছ। তাহলে আপনার যে বিক্রি করে করুক, মাছ যেখানে আছে আপনার সেখানে যাওয়া লাগবে, মাছটা আপনার কিনতে পারলে হলো। আপনি ফোকাস করছেন কার উপর? মাছের উপর। তো মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? কেউ তো একজন বিক্রি করবে, বাট যে কাজটা করবে তাকে আপনি মেনশন করছেন না, তাকে আপনার মেনশন করা দরকারও না, তাকে আপনার প্রয়োজন না, প্রয়োজন আপনার ওই অবজেক্টটাকে, মাছটাকে। তো মাছটাকে যখন আপনি সাবজেক্টে নিচ্ছেন, কথাটা যখন আপনি এইভাবে বলছেন কাউকে যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় জানেন, আমাকে বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, একটু আপনারা নিজেরা ভেবে দেখেন তো আপনি ইংলিশ করতে পারেন কিনা এই কথাটা, এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশে ট্রান্সফর্ম করতে পারেন কিনা। আমি 1 মিনিট টাইম দিলাম, একটু ভাবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। যদি আপনি এটা না পারেন তাহলে আপনি মনে করেন আপনি ইংলিশে দুর্বল, আপনি কখনো এই প্র্যাকটিক্যাল জায়গাটা ভাবেননি, কখনো দেখেননি। শুধু আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, এগুলো দিয়ে ইংলিশে কথা বলা যায় না। আমাদের এই প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হয়। তাহলে কি বললাম, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, দেখেন ইংলিশটা কি, হয় আর, যদি সাবজেক্ট প্লুরাল হয়, মাছ যদি ফিশেস এরকম বলেন, তাহলে অক্সিলারি ভার্বটাকেও প্লুরাল করতে হবে। হয় আর বিক্রি হয়, অ্যাজ ইউজুয়াল কোনো কিছু হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস ভি থ্রি। হোয়ার আর ফিশেস, এরপর সেল মানে বিক্রি করে, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সোল্ড। হোয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, তাহলে আপনি কি বলতে পারেন, এক্সকিউজ মি, or would you please tell me where are fishes sold in this market, what are fishes sold in this market? সো এইভাবে
এই কথাটাকে বলতে হবে। তাহলে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে এইটা। এখন ভাবেন, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, ওয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, এই প্র্যাকটিসটা কতজনের আছে? ইনস্ট্যান্টলি কতজন এই কথাটাকে বলতে পারে বাংলা ভেবে, ইনস্ট্যান্টলি ইংলিশে কতজন বলতে পারে? তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা কিন্তু আমার একটা প্যাসিভের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের সেন্টেন্স। তো এইখানে কি আমি কোথাও বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি হবে, বাই হিম হবে, বাই হার হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কোনো কিছু কি আমি বলছি? না কিন্তু। আমার কিন্তু ওইগুলোই হবে, বাট আমার ডিরেক্টলি সেটা করা লাগবে, না হলে তো আমি পারবো না ল্যাঙ্গুয়েজটা। তাহলে কি আছে দেখেন, আমি আরেকটা উদাহরণ দেই আপনাদের। মনে করেন আপনি শহরে থাকেন, অনেক দিন পর গ্রামে গেছেন। এখন গ্রামে দেখছেন যে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। তো আপনি আপনার একটা ফ্রেন্ডকে নামাজ পড়তে গিয়ে আপনার আপনার একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন, বা আমাদের গ্রামে তো খুব সুন্দর একটা মসজিদ হয়েছে, কবে তৈরি করা করা হয়েছে এই মসজিদটা? এই মসজিদটা কবে তৈরি হয়েছিল? আপনি কিন্তু এটা বলছেন না কারা তৈরি করেছিল, কে তৈরি করেছিল। আপনার ফোকাসটা কার উপর? দেখছেনটা কি? মসজিদ। কে তৈরি করছে, কারা তৈরি করছে, এটা আপনার দরকার, এটা আপনার লাগবে। আপনার ইনফরমেশনটা কার লাগবে, কোন ইনফরমেশনটা লাগবে? মসজিদে। আপনি, আপনার একটা ফ্রেন্ড আপনার কাছে আছে, সে গ্রামে থাকে, আপনি শহর থেকে গ্রামে গেলেন, একটা নতুন মসজিদ দেখছেন, সেখানে নামাজ পড়ে বের হয়ে বন্ধুকে বলছেন যে বন্ধু এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, কবে তৈরি করা হয়েছে? এই কথাটা ইংলিশে কি হবে আপনি ভাবেন তো, পারেন কিনা বলতে? খুবই সিম্পল সেন্টেন্স বলছি না আমি? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, কোথায় মাছ বিক্রি হয় এই বাজারে, আজকের ক্লাসটা কখন শুরু হবে? এই ধরনের কথা কি আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হরহামেশা বলি না? এগুলো কি অপরিচিত কোনো কথা, আনফ্যামিলিয়ার কোনো সেন্টেন্স না? বাংলায় কিন্তু আমরা বলি, বাট ভেবে দেখেন তো আপনি ইংলিশে পারেন কিনা। টেন্স দিয়ে, অ্যাক্টিভ দিয়ে ইংলিশ এগুলো বলা যায় না। প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহারটা জানতে হয় এই কথাগুলো ইংলিশে বলার জন্য। এবং আপনি মনে রাখেন, আমরা এইটা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। আমরা অনেকেই মনে করি যে আমি তো ইংরেজিতে গ্রামার জানি, টেন্স বুঝি, নেগেটিভ ইন্টারোগেটিভ বুঝি, এই প্যাসিভ ভয়েসও বুঝি, তারপরেও পারি না কেন? ভেবে দেখেন, আপনি পারেন না শুধুমাত্র এই জায়গার কারণ আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। অ্যাক্টিভের থেকেও প্যাসিভের ব্যবহার ইংলিশের স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং এ, যদি সেটা প্রফেশনাল রাইটিং হয়, প্রফেশনাল স্পিকিং হয়, বেশি হয়, অ্যাক্টিভের থেকেও বেশি হয়। কিন্তু আমরা এই জায়গাটা সম্পর্কে, ওই কনসেপ্টটা, অর্থাৎ এটার যে প্র্যাকটিক্যাল ব্যবহার, ওই কনসেপ্টটা আমরা রাখি না। তাহলে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, যদি হয়েছে বলি প্রেজেন্ট পারফেক্টে বলা যায়, হয়েছিল বললে পাস্ট ইনডিফিনিট। এটা 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 ভ্যারি করে সিচুয়েশনের উপর, আপনি কোন কেমন টাইম মেনশন করতে চাচ্ছেন। তো আমি পাস্ট ইনডিফিনিটে যদি বলি, সেন্টেন্স ইংলিশটা কি? হোয়েন ওয়াজ দ্য মস built, B-U-I-L-T, when was the most built? Was where plus V3, past indefinite tense এর passive structure। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই প্র্যাকটিসটা কতজনের থাকে, কতজন বাংলায় বলে ইনস্ট্যান্টলি এটাকে ইংলিশে বলতে পারে? মনে করেন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, কথাটা বুঝবেন। আমি ক্লাস নিচ্ছি, আমি আমার অফিসে বসে আছি। এখন আমার বাসায় একটা কাজের লোক আছে, ফর এক্সাম্পল তার নাম রুমা। এখন আমি বাসায় ফোন করছি আমার আম্মুর কাছে, আমার মার কাছে ফোন করে আমি বলছি যে মা, রুমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে? মনে করেন আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার, তো সেটা পরিষ্কার করেছে কিনা সেই খবরটা আমি নিচ্ছি। তো আমার বাসায় কাজের মেয়ে আছে, তার নাম রুমা। তো আমি মাকে ফোন করে বলছি যে আহ রুমা কি ঘরটা পরিষ্কার করেছে? তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? এটা কিন্তু প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। সাবজেক্টকে আমি মেনশন করছি, আমি ফোন করে কি বলছি, আমি ফোন করে বলছি যে রুমা ঘরটা পরিষ্কার করেছে কিনা, এইভাবে আমি ফোন করতেছি, রুমা ঘরটা পরিষ্কার করেছে কিনা। এখন আপনি ভাবেন এটা কোন টেন্স, টাইমটা কেমন? কেউ কিছু করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে, লিখেছে, নিয়েছে, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে আমার সাবজেক্টটা কি এই জায়গায়, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। সাবজেক্টটা হচ্ছে আমার মূলত রুমা। তাহলে আমি যদি রুমাকে সাবজেক্ট হিসেবে আমি সেন্টেন্সটা যদি এইভাবে করি, ইন্ট্রোগেটিভ, এটা হ্যাজ রুমা ক্লিনড মাই রুম, রুমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে, বা জাস্ট আমার না বলে জাস্ট রুমা কি ঘরটা পরিষ্কার করেছে, হ্যাজ রুমা ক্লিনড দ্য রুম, বা ক্লিনের পরিবর্তে মুভড বলা যায়, হ্যাজ রুমা ক্লিনড দ্য রুম, রুমা কি ঘরটা পরিষ্কার করেছে। এখন আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ রুমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে ইংলিশটা কি হবে? ইয়েস, ইউ ক্যান সে রুমা হ্যাজ ক্লিনড, CLEAN, হ্যাজ ক্লিনড দ্য রুম। রুমা ঘরটা পরিষ্কার করেছে, এই দুটোই কিন্তু অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট রুমা, হ্যাঁ, একটা ইন্ট্রোগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। কিন্তু দেখেন এই জায়গাটা, এই কথাটাকে আমি যদি একটু ঘুরাই বলি, আমি যে মাকে ফোন করলাম, ফোনটা কেন করলাম, আমার এখানে ফোকাসটা কার উপর আমি দিচ্ছি, কিসের জন্য ফোন করছি? আমি কি রুমার খোঁজ নেওয়ার জন্য ফোন করছি? আমার কি রুমাকে দরকার,
নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা এইটা জানার জন্য আমি ফোন দিচ্ছি? আমার ঘরটার খবর নেওয়া দরকার, আমার দরকার কোন জিনিসটা, আমার মেইনলি লাগবে কোনটা এখানে, রুমাকে না ঘরকে? আমার কিন্তু জানা লাগবে আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা, সেইটার জন্যই আমি কলটা করছি। তো সে আমার কাজের মেয়েও করতে পারে, আমার ভাইও ঘরটা পরিষ্কার করতে পারে, আমার বোনও করতে পারে, আমার মাও করতে পারে, যে করে করুক, আমার ঘরটা পরিষ্কার হলে হোক হলো। অর্থাৎ এই ঘরটাকে আমি যদি এরকম অবজেক্টে না রেখে এইটার উপর যদি ফোকাস করি, এইটাকে যদি আমি জোর দিই, তাহলে এইটাকে যদি আমি সাবজেক্টের স্থানে নিয়ে আসি, তখন আমার সেন্টেন্সটা কেমন হয়? অর্থাৎ আমি যদি আমার মাকে ফোন করে এইভাবে কথাটা বলি যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, মা আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, এই কথাটার ইংলিশ কি? এখানে কার উপর ফোকাস করছি? ঘরকে। আমি কি বলছি? সে আমার যে পরিষ্কার করে করুক, আমার আম্মুও করতে পারে, ভাইও করতে পারে, বোনও করতে পারে, কাজের মেয়েও করতে পারে, যে করে করুক, আমার ঘরটা পরিষ্কার হলে হলো। তাহলে এই কথাটা যখন আমি ইংলিশে বলছি, হ্যাজ দ্য রুম বিন ক্লিন, এই সেন্টেন্সের ইংলিশটা হচ্ছে এরকম হয়, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, তাহলে ইংলিশটা কি? দ্য রুম হ্যাজ বিন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, অর্থাৎ ঘরটা পরিষ্কার করা হয়েছে। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। ওকে, সো দ্য রুম হ্যাজ বিন ক্লিন, ঘরটা পরিষ্কার করা হয়েছে। তাহলে এই যে হ্যাজ ক্লিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। তাই এই স্ট্রাকচারটা আমার কখন হচ্ছে, কখন আমি এটা ইউজ করছি? যখন আমার সেন্টেন্সের সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এই রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? রুমের কি হাত পা আছে? কেউ একজন পরিষ্কার করবে, বাট যে করবে তাকে এখানে মেনশন করা নেই। আমার যেটা দরকার, যেটাকে মেনশন করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ঘর। তো এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে সবাই বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, এইটাই আমাদের লাগবে। তো এইগুলো আমি এখন আপনাদেরকে আরো ডিটেলসে দেখাচ্ছি। মনে করেন আপনি বিদেশে থাকেন, বাংলাদেশে, বিদেশ থেকে অনেক টাকা পয়সা ইনকাম করছেন, বাংলাদেশে বাড়ি তৈরি করছেন। তো আপনার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর যে, তার সঙ্গে আপনার যোগাযোগ আছে। আপনি ফোন করে বলছেন, কি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, আমার ঘরের কাজ কত দূর, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, সবকিছু কি কমপ্লিট হয়েছে, ছাদ কি কমপ্লিট হয়েছে? এই কথাগুলো আমরা বলি না? বলি, কিন্তু এই সবগুলো কথাই প্যাসিভ ভয়েস। তাহলে একটু ভাবেন তো, আপনি ইমাজিন করতে পারেন আমাদের ডে টু ডে লাইফের কত কথা, কনভারসেশন আমরা বাংলায় বলে থাকি যেগুলো ইংলিশে প্যাসিভে হয়। বাট ইংলিশে এই ডিরেক্টলি যে প্যাসিভের ব্যবহারটা, এইটা আমরা কতজন জানি? কতজন এই, কতজনের এই প্র্যাকটিসটা আমাদের আছে? প্যাসিভ, আপনি যে কোনো জায়গায় ইংলিশের কোর্স করতে যান, সেটা অফলাইনের কোর্স হোক, অনলাইনের কোচিং সেন্টার হোক, সব টিচারই আপনাকে প্যাসিভ ভয়েস করাবে। সবাই জানে যে প্যাসিভ একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটা গ্রামেটিক্যাল টপিক, এটা আমাদের করতে হয়। বাট প্যাসিভটা সবাই কিভাবে করে? ওই যে বললাম না, এই যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, প্যাসিভ কি? আ লেটার ইজ রিটেন বাই হিম। সবাই এইভাবেই প্যাসিভ শেখায়, বা সবাই এইভাবেই শেখে। বাট এগুলো তো ট্রান্সফরমেশন বলে এটাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, বিভিন্ন ক্লাসে 6, 7, 8, 9, 10 ক্লাসে এগুলো পরীক্ষায় এসে থাকে। কিন্তু আমার যে কমিউনিকেশনের জন্য যে প্যাসিভটা, কনভারসেশনের জন্য যে প্যাসিভটা, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ডিরেক্টলি প্যাসিভের যে ব্যবহারটা, এইটা আমরা কতজন জানি? যে উদাহরণগুলো আমি এখানে বললাম, যে উদাহরণগুলো আমি এখানে দেখালাম, এই বিষয়টা সম্পর্কে আমাদের কতজনের একটা ভালো কনসেপ্ট আছে? থাকে না কিন্তু, নেই কিন্তু। তো এই জায়গাটা থেকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইনস্ট্যান্টলি বাংলায় ভাবলে ইংলিশে কনভার্ট করা যায়, বলা যায়, আমি আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে এই প্যাসিভের যে স্ট্রাকচার, আমার টেন্সের যে স্ট্রাকচার আছে, ওইটারই একটা রিভার্স স্ট্রাকচার, টেন্সের অ্যাক্টিভের এক ধরনের স্ট্রাকচার থাকে, প্যাসিভের এক ধরনের থাকে। সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাট প্যাসিভ জিনিসটা অ্যাকচুয়ালি কি? আপনাদের এই পর্যন্ত যে এক্সাম্পল গুলো দিলাম বা যে কথাগুলো বললাম, আপনারা কি মোটামুটি একটা ধারণা বা একটা কনসেপ্ট পেয়েছেন? বুঝতে পারছেন আমি কি বললাম? আমরা বা আমি গ্রামেটিক্যাল দিক আলোচনা না করে আমি প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ডিরেক্টলি প্যাসিভের যে ব্যবহার, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। বুঝতে পারছেন? যেটা দরকার, যেটা গুরুত্বপূর্ণ, যেটা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে কি ইনভলভ, যুক্ত, তো এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখেন, এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার আছে। যেমন দেখেন,
এটা আমি 5 মিনিট একটু আলোচনা করি, এরপর কয়েকটা সেন্টেন্স দেখিয়ে আমি আপনাদের মেইন যে আমাদের যে পার্টটা আছে, আজকের ক্লাসটা অত বেশি লং হবে না, অনেকের ধৈর্য থাকে না, বিগত ক্লাসগুলো একটু লং টাইম ধরে নিয়েছি, অনেকগুলো ডিটেলসে আলোচনা করেছি অনেকগুলো বিষয়। বাট আজকের ক্লাসটা অতটা লং হবে না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, এতটুকু বলতে পারি। তো এই প্যাসিভের স্ট্রাকচার গুলো আমি একটু দেখাচ্ছি। এটা দেখানোর পরে, এটা খুব বেশি সময় লাগবে না, একটা জায়গায় স্কিপ করে তো এক জায়গায় যাওয়া যায় না, আমি প্র্যাকটিক্যাল যে জায়গাটা, অর্থাৎ যে কোনো বেঙ্গলি সেন্টেন্সকে বা নিউজ পেপার রিলেটেড সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি প্যাসিভের সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো মেনটেন করে, আমি এই জায়গাটাতে আসবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার পেইড কোর্সের প্রিমিয়াম যে কোর্স আছে সেইটারই একটা ক্লাস, যেটা আমি আপনাদের এই ফ্রি ক্লাসে দেখাচ্ছি, যেহেতু প্যাসিভ নিয়ে আলোচনা করছি এই জন্য। তো এটা দেখবেন আপনি অনেক ভালো কিছু নিয়ে যেতে পারবেন আজকের এই ক্লাসটা থেকে। হ্যাঁ, তো প্রথমত দেখেন প্যাসিভের যে স্ট্রাকচার সেগুলো কেমন আমাদের ইংলিশে। আমি আবারও বলি আপনাদের, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে, এটা আমাকে বুঝতে হয়। যার টেন্স সম্পর্কে ধারণা আছে সে প্যাসিভ সহজে বুঝতে পারবে, নিতে পারবে। বাট যে টেন্স জানে না তার বুঝতে অসুবিধা হবে, কষ্ট হবে। এই জন্য আমি বারবার বলি, এটা আমাকে জানতে হয় ইংরেজি শেখার আগে, যে কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো। আমি যে কোর্সটা করাই, পেইড কোর্স বলেন বা ফ্রি কোর্স বলেন, তার বেনিফিট হচ্ছে এইটাই, আমি কিন্তু ধারাবাহিকতা মেনটেন করি। যারা প্রথম দিন থেকে ফ্রি ক্লাসগুলো করে আসছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে আমি এগোচ্ছি। তো দেখেন, এইখানে আমি একটু আপনাদের বলি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যারা টেন্স জানেন তাদের বুঝতে সুবিধা হবে, যারা জানেন না তারা ভালোভাবে দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা আমি গত ক্লাসগুলোতেও বলছি, আমার সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। টেন্সের স্ট্রাকচার মানে কি? টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ, এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে, তাই না? এই পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম, যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, যেমন আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। বাট এই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ রিভার্স একটা স্ট্রাকচার আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব থ্রি, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের ফর্ম নিয়েও আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি, আপনাদের বলেছি একটা ভার্বে টোটাল 5টা ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, থার্ড পারসন, যেগুলো আমার জানতে হবে, যেগুলো না জানলে ইংলিশে কথা বলা যায় না। তো প্যাসিভ রিলেটেড প্রত্যেক মানে টেন্সের যে অ্যাক্টিভের স্ট্রাকচার আছে, এক এক ধরনের স্ট্রাকচার এক এক ধরনের ভার্ব বসে। কন্টিনিউয়াস টেন্স গুলোতে ভার্বের সাথে আইএনজি থাকে, পারফেক্ট টেন্সে ভার্বের সাথে ডি, ইডি, টিএন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস, ইএস এগুলো যুক্ত হয়। কিন্তু প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে আমার যে মেইন ভার্বটা থাকে সেটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল হয়, সেটা যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট হোক আর কন্টিনিউয়াস হোক, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, যে টেন্সই হোক না কেন মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এইটারই প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখন অ্যামিজ আর আমরা কোথায় বসাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই। আমরা জানি যে অ্যামিজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে আসবে এবং মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে যখন এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই স্ট্রাকচারটা কখন হয়? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড। এই যে সেন্টেন্সটা ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, মানেটা কি? এটাকে প্র্যাকটিক্যালি বুঝতে পারেন? মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে একটা গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন, নতুন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে একটা ফুটবল খেলার মাঠ। কিভাবে বুঝলেন? অনেক সুন্দর একটা মাঠ, দুই পাশে দুইটা গোল পোস্ট আছে। তো আপনি আপনার বন্ধুকে বলছেন যে দেখো, খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল। আমার মনে হয়, আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়। আপনার বন্ধুকে আপনি এই কথাটা বলছেন যে আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়, আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, ফুটবল ইজ প্লেড, এই মাঠে ফুটবল খেলা হয়। আমার সাবজেক্টটা কি? ফুটবল। তাহলে ফুটবলের কি হাত পা আছে? নিজে নিজে দৌড়াতে পারে? পারে না। কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, তাই না? তো ফুটবলকে যখন আমি সাবজেক্ট নিয়ে কথা বলছি, কি বলছি? বাংলাটা কি? এই মাঠে ফুটবল খেলা হয়। তো ফুটবল ইজ প্লাস ভি3 ইজ প্লেড। আপনি একটা মাঠ মাঠ দেখছেন যেখানে কিছু ছেলেমেয়েরা ফুটবল খেলছে, কারা খেলছে আপনি চেনেন না,
দুইটা দল খেলছে, দুইটা গ্রাম থেকে আসছে, কারো নাম জানেন না, কোনো প্লেয়ারের নাম জানেন না, দলের নামও জানেন না, বাট আপনি খেলাটাকে এনজয় করছেন। দেখছেন যে ভালো পাসিং হচ্ছে, ভালো স্ট্রাইকার আছে, ভালো গোলকিপার আছে, খেলাটা আপনার ভালো লাগছে। তো আপনার সাথে আপনার ফ্রেন্ডরা আছে, তাদেরকে আপনি বলছেন দেখো খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে, খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে। তাহলে এই যে ফুটবল খেলা হচ্ছে, তখন আপনি কি বলবেন? তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার ইউজ করতে হয়। সেটা হচ্ছে এম ইজ আর বিং প্লাস ভি থ্রি, যেমন ফুটবল ইজ বিং প্লেড ইন দিস ফিল্ড। এইভাবে প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে বুঝতে হয়। হ্যাঁ, তাহলে দেখেন, আমি যদি বলি ওরা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, কিন্তু ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড। হ্যাঁ, তাহলে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখন ভাবেন, এই এম ইজ আর, ওয়াজ ওয়্যার বা উইল বি, এগুলোকে আমরা কোথায় ব্যবহার করি? আমরা অ্যাক্টিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর ব্যবহার করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার ব্যবহার করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি ব্যবহার করি। তারপরে ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি থাকে। কিন্তু ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো আমি ইনডিফিনিট টেন্সে আনছি যখন সেটা প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে। প্যাসিভের স্ট্রাকচার মানে কি? এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, আর মেইন ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। তাহলে কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি হয়? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এটার প্যাসিভ হচ্ছে এই অ্যাম ইজ আর এর সঙ্গে একটা এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং। আর মেইন ভার্বটার ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার শ্যাল বা উইল বি বিং প্লাস ভি থ্রি। প্যাসিভের স্ট্রাকচার অনেক ইজি, অনেক সহজ, অ্যাক্টিভের থেকেও সহজ। তাহলে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। আই উইল বি প্লেইং ফুটবল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ, এটা সাবজেক্ট অ্যাক্টিভ, আমি ফুটবল খেলতে থাকবো। কিন্তু যদি প্যাসিভ হয়, সাবজেক্ট যদি আমি না হয়, সাবজেক্ট যদি ফুটবল হয়, কি বলছে? ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে, ফুটবল খেলা চলতে থাকবে। তাহলে তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, এটা মনে রাখবেন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি, আর কন্টিনিউয়াস এম ইজ আর বিং প্লাস ভি থ্রি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি থ্রি, পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। উইল বি বিং প্লাস ভি থ্রি, ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ। আর পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, বাংলা অর্থ কি? আমি ফুটবল খেলেছি। এটার প্যাসিভ হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাড বিন প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। অর্থাৎ আমার এখানে বিন যুক্ত হবে। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে, ফুটবল খেলা হয়েছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স গুলোতে বিং প্লাস ভি থ্রি, পারফেক্ট টেন্সে বিন প্লাস ভি থ্রি। আরেকটা হচ্ছে মডাল ভার্ব। গত ক্লাসে আমি আপনাদেরকে মডালের উপর ক্লাস নিয়েছিলাম, আপনারা জানেন যারা গত ক্লাসে জয়েন করছিলেন বা ছিলেন। এই মডালের কথা আমি আপনাদেরকে কি বলছিলাম? আমাদের ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডাল অক্সিলারির পর যে মডালই হোক না কেন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বাট এই মডাল গুলো যখন প্যাসিভে হয়, তখন এই মডালের পরে বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। প্যাসিভটা কি? ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। তাহলে মডেলের প্যাসিভ হচ্ছে ক্যান বি, কুড বি, শুড বি, উড বি, মাস্ট বি প্লাস ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। জাস্ট একটু ওয়েট করেন, আমরা এখন প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসছি। এবার দেখেন, এইখানে কিছু সেন্টেন্স লেখা আছে, দেখেন তো এই সেন্টেন্স গুলোকে আমরা করতে পারি কিনা ট্রান্সলেশন। এইটার পরে আমি প্র্যাকটিক্যাল জায়গা দেখাচ্ছি। তো প্রথমটা দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। প্রথমত যে কোনো বাংলা সেন্টেন্সকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, আগে টাইমটা বোঝার চেষ্টা করবেন যে সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, টাইমটা কি। যেমন এটা হচ্ছে হয়েছিল, হয়েছিল, করেছিল, গিয়েছিল। এটা কিন্তু পাস্ট টেন্সের একটা সেন্স, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। সাবজেক্টটা কে এখানে? সাবজেক্ট হচ্ছে বিড়াল। কথাটা বলছেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ কাজ যে করছে সে কিন্তু এখানে নেই। কোনো একটা মানুষ একটা বিড়ালকে মারছে। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
রাস্তার পাশে দেখছেন একটা বিড়াল মরে পড়ে আছে। আপনি জানেন না বিড়ালটাকে কে মারছে, দেখে মনে হচ্ছে কেউ একজন মারছে, বাট যে মারছে তাকে তো এখানে মেনশন করা নেই, সে তো নেই। জাস্ট আপনি বিড়ালটাকে দেখছেন, সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ। বিড়াল কোনো কাজ করতেছে না, বিড়াল সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ, আমার প্যাসিভে এটাকে লিখতে হবে। অর্থাৎ বিড়াল, আমি যদি বলতাম সে বিড়ালটাকে মেরেছিল, তাহলে সেন্টেন্স এরকম হতো কিন্তু, যে হি কিল্ড দা ক্যাট। হি কিল্ড দা ক্যাট, সে বিড়ালটাকে মেরেছিল, হি কিল্ড দ্য ক্যাট। কিন্তু বলছে যে বিড়ালটাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে বিড়াল, বিড়াল কিছু করছে না। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট ওয়াজ ফায়ার্ড প্লাস ভি3, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ স্ট্রাকচার। তাহলে দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটাকে হত্যা করা হয়েছিল। দেখেন, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, সাবজেক্টকে পরীক্ষা। পরীক্ষা কি নিজে নিজে শেষ হতে পারে? পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা শেষ করে কারা? যারা পরীক্ষা কন্ট্রোল করে, যারা পরীক্ষা বোর্ডের দায়িত্বে থাকে, এক্সাম বোর্ডে যারা থাকে তারা করে। বা তাদেরকে কি আপনি চেনেন, জানেন? কেউ যদি আপনাকে বলে তোর পরীক্ষা কবে শুরু হবে, আমার পরীক্ষা অমুক দিন শুরু হবে। আজকের পরীক্ষা কেমন হয়েছে? আজকের পরীক্ষা ভালো হয়েছে। অর্থাৎ আমি কাকে সাবজেক্ট নিয়ে কথা বলি? পরীক্ষাকে। বাট সেই পরীক্ষার কি কোনো হাত পা আছে? পরীক্ষা কোনো কিছু করতে পারে না, ইনঅ্যাক্টিভ। তার মানে প্যাসিভে আমার সেন্টেন্স গুলো হবে। তাহলে পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দা এক্সাম ওয়াজ প্লাস ভি3, ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, হয়েছে, থেকেছে, গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বাট যেহেতু গতকাল লেখা আছে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করে। ঠিক আছে? অতীতে সার্টেন টাইম মেনশন করা থাকলে পাস্ট টেন্সে হয়। তাহলে ইংলিশটা কি হবে? সাবজেক্টটাকে কি প্রকাশিত হয়েছে? আমাদের রেজাল্ট, তাহলে আওয়ার রেজাল্ট। এরপর ভার্ব কি? ওয়াজ পাবলিশ, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এগুলো। স্ট্রাকচার ওয়াজ আর প্লাস ভি3, তাহলে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। দেখেন তো, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স না? সাবজেক্টটা কে? রাজু। রাজু কিন্তু কিছু করবে না। এই যে রাজু যে নামটা, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। রাজু নামক মানুষটাকে লন্ডনে পাঠাবে, কে পাঠাবে? তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, যে পাঠাই পাঠাক, সেটাকে এখানে মেনশন করে না। অর্থাৎ একটা বাক্য আমার দেওয়া আছে, সেই বাক্যে কাজ যে লোকটা করছে সেটা কিন্তু এখানে কোথাও লেখা নেই। ঠিক আছে, কে কাজটা করতেছে সেটা দেওয়া নেই। কি বলছে? রাজুকে পাঠানো হবে, তো সাবজেক্ট রাজু। এটা হবে ফিউচার টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? শ্যাল বি বা উইল বি প্লাস ভি3। তাহলে সেন্টেন্সটা ইংলিশ কি হবে? রাজু উইল বি। এবার পাঠানো ইংরেজি সেন্ড, সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ড। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। এই হচ্ছে সেন্টেন্সের ইংলিশটা। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। আপনি ভেবে দেখেন তো, আপনি এটা কি ইংলিশে করতে পারেন কিনা, একটু ভাবার চেষ্টা করেন। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, সাবজেক্টকে আমরা। তাহলে দেখেন কোন টেন্স? হয়েছে, গিয়েছে, থেকেছে, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে উই আমার সাবজেক্ট। এবার ভার্ব, উই হ্যাভ। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3। উই হ্যাভ বিন ইনফর্মড, ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। বিষয়টা বোঝেন? আমরা কিছু করতেছি না, কেউ একজন এসে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ আপনি মনে করেন এই বিনটা আপনি উঠাই দিলেন। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। আমরা কাউকে কোন একটা বিষয় জানিয়েছি। সাবজেক্ট তখন অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। উই হ্যাভ প্লাস ভি3, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমরা বিষয়টি জানিয়েছি, কিন্তু বাংলাটা ওইরকম না। বাংলা লেখা যে আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা কিছু করিনি, কেউ একজন কোনো একটা কিছু, কোনো একটা বিষয় আমাদেরকে জানিয়েছে। তার মানে এটা প্যাসিভ। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ মানে হ্যাভ বিন প্লাস ভি3, অর্থাৎ উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স এগুলো। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন তো, জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। তাহলে এই যে সেন্টেন্সটা, এগুলো আমরা কিন্তু বাংলায় বলি, ইংলিশে বলতে পারি? ভেবে দেখেন তো। সাবজেক্ট কি জানেন? আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট হয়, তাই না? যেমন আমি ভাত খাই, আমি সাবজেক্ট, আই ইট রাইস।
কিন্তু এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে কিন্তু সবসময় শুরুর ওয়ার্ড সাবজেক্ট হয় না, ঠিক আছে? এখানে সাবজেক্টটা বের করতে হয় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। অর্থাৎ এই পালন করা হয় শব্দটা ভার্ব, কি পালন করা হয়? বিজয় দিবস। 16ই ডিসেম্বরটা কি? ওটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আমার অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হয় ব্যক্তি বা বস্তু, নাউন বা প্রোনাউনই সাবজেক্ট হয়। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, তাহলে সাবজেক্ট হচ্ছে ভিক্টরি ডে। এবার ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি জানেন? এম ইজ আর প্লাস ভি থ্রি। তাহলে ভিক্টরিটা ইজ পালন করা, অবজার্ভ মানে পালন করা, OBSERVED। ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th ডিসেম্বর। কি লিখলাম? ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। দেখেন, এই ধরনের সেন্টেন্স আমরা করতে পারি না। আমাদের গ্রামে এটা সাবজেক্ট হবে, অনেকে এটাই প্রথমে দিয়ে ফেলে। বাট না, এটা তো একটা প্লেস, আমাদের গ্রাম মানে কি একটা জায়গা। আমি কি বললাম বলেন তো? সাবজেক্ট সবসময় ব্যক্তি বা বস্তু হয়, অর্থাৎ নাউন অথবা প্রোনাউন হয়। আপনি ভার্বকে প্রশ্ন করেন, এই অনুষ্ঠিত হয় কথাটা ভার্ব, কি অনুষ্ঠিত হয়? বই মেলা। এই বই মেলাটা সাবজেক্ট, অর্থাৎ বুক ফেয়ার। এইটা আমার সাবজেক্ট। আমাদের গ্রাম না, কিন্তু আমাদের গ্রাম অ্যাডভার্ব, অ্যাডভার্ব শেষে বসে সেন্টেন্সের। এবার অনুষ্ঠিত হয়, তাহলে ইজ হেল্ড। হেল্ড মানে হোল্ড থেকে হেল্ড, অনুষ্ঠিত হওয়া। বুক ফেয়ার ইজ হেল্ড, বই মেলা অনুষ্ঠিত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। এইবার আমাকে অ্যাডভার্ব গুলো বসাতে হবে, আগে প্লেস, তারপর আপনি টাইম বসাবেন। ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ এই যে আমাদের গ্রাম, এটা কিন্তু জায়গা, এটা অবজেক্টে বসবে, শুরুতে না। বাংলায় শুরুতে আসে আসে বলে একদম শুরুতে বসাতে হবে এরকম না। আমাকে সাবজেক্টে কি আনতে হবে? বই মেলা। সো বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ। এরপর কি? এভরি ইয়ার। এখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে, এরকম সময়ের মেনশন করা থাকলে আগে ছোট টাইমটা পরে বড় টাইম বসাতে হয়। যেমন এখানে আপনি এইভাবে কথাটা বলতে পারেন, ইন ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা ছোট, ইয়ার বছরটা বড়। আর মাস বা বছরের আগে ইন প্রিপোজিশন বসে। সো বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর আমাদের গ্রামে বইমেলা অনুষ্ঠিত হয়। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি ভেবে দেখেন তো আপনি এই সেন্টেন্সটাকে ইংলিশে করতে পারেন কিনা। কি বললাম? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। সেন্টেন্সটার ইংলিশ কি জানেন? যে এটা নেগেটিভ সেন্টেন্স গুলো, এই ধরনের সেন্টেন্স মানে অতীতের, প্রেজেন্ট পারফেক্টেও করা যায়, পাস্ট ইনডিফিনিটেও করা যায়, সিচুয়েশন বুঝতে হয়। যেমন আপনি এটা এইভাবে বলতে পারেন, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, হ্যাভ বা হ্যাজ নট প্লাস বি3। অথবা যদি পাস্ট ইনডিফিনিটে করেন, দে ওয়ার নট ইনভাইটেড। দেখেন, খুবই ছোট সেন্টেন্স, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। বাট এগুলো আমরা অনেকেই প্র্যাকটিক্যালি স্পিকিং এ, কনভারসেশনে, রিটেনে আমরা ট্রান্সলেট করতে পারি না, শুধুমাত্র এই প্যাসিভকে প্র্যাকটিক্যালি না জানার কারণে। এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, এটাও এখানে কোথাও কোনো সেন্টেন্সে কি আমি লিখেছি বাই মি, বাই হিম, বাই হার, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট না, কিন্তু এগুলো কিন্তু ডিরেক্ট প্যাসিভ। এই প্যাসিভ গুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে চর্চা করতে হবে। এগুলো যদি আমরা ভালোভাবে শিখতে না পারি, তাহলে কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারবো না, এক্সপার্ট হতে পারবো না। শুধুমাত্র ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। এটা প্লাস এটা প্লাস এটা এরকম স্ট্রাকচার হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন। হ্যাঁ, বা এই যে কথাগুলো বলি যে হি ইটস রাইস, হি ডাজেন্ট ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডাজেন্ট হি ইট রাইস, কত সুন্দর স্পোকেন প্র্যাকটিস করছি, তাই না? এগুলো দিয়ে কিছু হবে না। আমি আমি কিন্তু এই বিষয়গুলো দেখিয়েছি, বেসিক বিষয়গুলো দেখিয়েছি। বাট আমাকে সেই জায়গায় কি পড়ে থাকলে হবে? আমার প্র্যাকটিক্যালি বুঝতে হবে, আমাকে অ্যাডভান্স লেভেলে আসতে হবে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করা, এই ধরনের কথা আমরা যখন বাংলায় কোনো কিছু ভাবতেছি সেগুলোকে ইনস্ট্যান্টলি ইংলিশে নিয়ে আসা, এই এই আনাটা আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি। তো আমি আপনাদেরকে এগুলো পাঠিয়ে দিব, নিজেরা করার চেষ্টা করবেন। এখন একটু এই যে প্র্যাকটিক্যাল যে জায়গাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমার পেইড কোর্সের ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ক্লাসগুলো আছে তার থেকে একটা ক্লাস যেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এইটা নিয়ে আমি এখন একটু কথা বলবো। আপনারা যারা বাংলা সেন্টেন্স থেকে ইংলিশে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারেন না সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে, সেটা কিভাবে করতে হয় এই সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন, কাভার হয়ে যাবে। বাট এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম বা যে বিষয়গুলো বললাম প্যাসিভ নিয়ে, মোটামুটি কি একটা কনসেপ্ট পেয়েছেন, একটা ধারণা পেয়েছেন যে প্যাসিভ জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা এই ধরনের স্ট্রাকচার গুলো কখন আমরা ইউজ করব? জি জি জি, বুঝতে পারছেন? এই পর্যন্ত একটা কনসেপ্ট। ধন্যবাদ। আচ্ছা, ওয়েট করেন, আমি আপনাদেরকে আপনাদের কথা বলার সুযোগ দিব, আপনারা কথা বলতে পারবেন, যার যা প্রশ্ন আছে বা আছে কথা আপনারা বলতে পারবেন।
জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখন আমরা এই জায়গাটা অর্থাৎ এই প্যাসিভের যে প্র্যাকটিক্যাল জায়গা, এইটা নিয়ে একটু আপনাদের সামনে আমি কথা বলবো, এই বিষয়টা একটু আপনাদেরকে আমি দেখাবো। প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসকে আমরা কোথায় ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করব, সেটা একটু দেখেন, খুব ভালোভাবে বোঝেন। এখানে লেখা আছে যে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে? ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। যে কথাটা বলছি, আমরা অনেকেই প্যাসিভ শিখি, বিভিন্ন টিচারের কাছে আপনারাও শিখে আসছেন, জানেন, বাট আমরা সবসময় এই বাই দিয়ে প্যাসিভকে ব্যবহার করা আমরা শিখি বা শিখে এসেছি বা শিখে থাকি। বাট বাস্তবে যেটা বলছে বা প্র্যাকটিক্যাল রাইটিং এ কিন্তু এই বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার বেশি। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে, সেন্টেন্সের ইংলিশটা কি? দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। তো এখানে কে রিপোর্ট তৈরি করেছে তা উল্লেখ নেই, এজন্য বাইয়ের ব্যবহার করা হয়নি। কিন্তু যদি উল্লেখ থাকতো, যেমন দেখেন এই যে একটা সেন্টেন্স এখানে বলছে আহ রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, এই সেন্টেন্সটার ইংলিশ কি? The report has been prepared on time and it has been approved by the manager. কি বলছে? The report has been prepared on time and it has been approved by the manager. এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখার চেষ্টা করি, অর্থাৎ প্র্যাকটিক্যালি যেগুলো নিউজ আর্টিকেলের সেন্টেন্স, যেগুলো আমাদের বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে যে ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন এসে থাকে, কম্পিটিটিভ এক্সামগুলোতে বাংলা থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, কিভাবে সেটা করতে হয়, জাস্ট একটা ক্লাস দেখেন, আপনি অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনাল হতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি বা বলতে পারি। যেমন দেখেন, এখানে একটা বাক্য দেওয়া আছে, এগুলো নিউজ পেপারের আর্টিকেল দেখেন। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই যে বাংলা সেন্টেন্সটা আপনারা দেখলেন, কি কি আছে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এটার ইংলিশ কিভাবে, কিভাবে করবেন? আমরা এই ধরনের সেন্টেন্স দেখলেই ভয় পাই, গায়ে জ্বর চলে আসে, ভাবে কোনটার পর কোনটা বসাবো, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তো দেখেন, আমি এই ধারণাটা একদম ক্লিয়ার করে দিই আপনাদেরকে। প্রথমত যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো, বিশেষ করে বাংলা সেন্টেন্সকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, প্রথমত ভার্বের কাছে আসবেন। কোনো সেন্টেন্স সেটা অ্যাক্টিভের হোক বা প্যাসিভের, যেটাই হোক না কেন, আমি আবারও বলছি, যে কোনো সেন্টেন্স সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, আমার মেইন ভার্ব যেটা, সেটা কিন্তু লাস্টে থাকে বাংলায়। অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, বাংলা সেন্টেন্সে ভার্ব গুলো অলওয়েজ শেষে থাকে, লাস্টে থাকে। সেই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন প্যাসিভের সাবজেক্ট পাওয়ার জন্য। বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু ইংলিশের সেন্টেন্স তৈরি করার নিয়ম কি বা ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, আগে আপনার সাবজেক্ট লাগবে। আর এটা মনে রাখবেন, সমস্ত সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয় না, শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয় না। তাহলে আপনি কি করবেন? ভার্বকে প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা, হোয়াট এবং হুম দ্বারা, যেটাকে বলা হয় অবজেক্ট। প্যাসিভে মূলত অবজেক্টটাই সাবজেক্ট হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ধরনের অবজেক্ট থাকে, একটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। আর একটা হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। তো প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোতে সাবজেক্ট বের করার জন্য, সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য, আবারও বলছি, ভার্বকে কোশ্চেন করতে হবে। কি দিয়ে? হট এবং হুম দিয়ে। যেমন এইখানে ভার্ব কোনটা? বাংলা সেন্টেন্সে অলওয়েজ ভার্ব লাস্টে থাকবে, যে কোনো বাংলা সেন্টেন্সে, সেটা অ্যাক্টিভের হোক বা প্যাসিভের, ভার্ব লাস্টে থাকবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে এই দেওয়া হচ্ছিল কথাটা। তাহলে এই দেওয়া হচ্ছিল কথাটাকে আপনারা প্রশ্ন করেন যে কি দেওয়া হচ্ছিল এবং কাকে দেওয়া হচ্ছিল। কি দেওয়া হচ্ছিল, এক নম্বর উত্তর আসবে আপনার গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল, দুই নম্বর উত্তর আসবে প্রধানমন্ত্রী। অর্থাৎ কোন সেন্টেন্সে অবজেক্ট একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, মানে ব্যক্তিবাচকও থাকতে পারে,
বস্তুবাচকও থাকতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার মানে কিভাবে আপনি কোশ্চেনটা করছেন এবং কোন ধরনের অ্যান্সারটা পাচ্ছেন। এটা এটা প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আমার ব্যক্তিবাচক হবে না বস্তুবাচক হবে, বা দুটোই হবে। এখন যদি দুটো অবজেক্টই থাকে তখন ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। আবারও বলছি, যদি ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটোই থাকে তাহলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এই প্রধানমন্ত্রীকে আপনি নিবেন। সাবজেক্টটা কি? প্রধানমন্ত্রী। এটা মনে রাখেন। স্বাধীনতা দিবস টিবস না কিন্তু, অনেকে এগুলো দিয়ে ফেলে ভাবে একদম শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হবে, বাট না। আমার সাবজেক্টটাকে প্রধানমন্ত্রী, তাহলে ইংলিশটা কি হবে দেখেন, দা প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কথাটা বোঝেন, এই সাবজেক্ট শেষ। এই সাবজেক্টের পরেই ইংলিশে কিন্তু আমাকে ভার্ব বসাতে হয়। তাহলে এখানে ভার্বটা কোথায়? বাংলায় ভার্ব থাকে লাস্টে। ভার্বটা কি? দেওয়া হচ্ছিল। এখন এই দেওয়া হচ্ছিল কথাটাকে দেখে আমাকে আগে এইটা আইডেন্টিফাই করতে হবে এটা কোন টাইমে আছে, অর্থাৎ এটা কোন টেন্সের সেন্টেন্স, এইটা আমাকে আগে ধরতে হবে, এটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন তো, বা বলেন তো যে এই যে সেন্টেন্সটা লেখা আছে বাংলায় যে দেওয়া হচ্ছিল, এটা মূলত কোন টেন্স? যে কোনো একজন একটু বলেন তো। হুম। একজন বলছে একজন বলছে প্যাসিভ কন্টিনিউয়াস টেন্স, দেখছেন অবস্থা? দেখেন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন সে বাড়ি যাচ্ছিল, তারা ভাত খাচ্ছিল, তারা বই পড়ছিল, আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ক্লাস, আপনারা ক্লাস করছিলেন, ইউ আর ডুইং মাই ক্লাস। পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর এটার প্যাসিভের স্ট্রাকচার কি? ওয়াজ ওয়ার বিং প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দা প্রাইম মিনিস্টার ওয়াজ, এবার আমার বিং বসাতে হবে, ওয়াজ বিং। এইবার আমাকে ভার্বটা কি? দেওয়া। দেওয়া ইংরেজি কি? গিভ। গিভের ভি3 কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। এইটুকু যদি আপনি কারেক্ট করতে পারেন, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, আপনার অবজেক্টে যদি কোনো ভুলও হয়, এই অবজেক্টে কোনো ভুলও হয়, সেই ভুলটাকে ভুল ধরা হয় না। সেটা ভুল ধরা হয় না। আপনি যখন ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারবেন, সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়, সেন্টেন্সের মিনিং অটোমেটিক্যালি দিয়ে দেয়। বাট এই ভার্বের জায়গাটা যদি কেউ ভুল করে, যদি কেউ টেন্সটাকে আইডেন্টিফাই করতে না পারে, আইডেন্টিফাই করে ভার্বের ফর্মটাকে যদি সঠিকভাবে ইউজ করতে না পারে, আপনার সম্পূর্ণ সেন্টেন্স ভুল। কিন্তু এইটা পারলে সম্পূর্ণ সেন্টেন্স সঠিক। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, এবার কি? গার্ড অফ অনার। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এবার কি? স্বাধীনতা দিবস উপলক্ষে, এটা এভাবে লিখে ফেলেন, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। কি লিখলাম? The Prime Minister was being given guard of honor on the occasion of Independence Day। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্সের যে প্র্যাকটিস বা ট্রান্সলেশন, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, আপনি ফ্রিল্যান্সার, আপনি হাউস ওয়াইফ, আপনি অফিসার, আপনি টিচার, আপনি জব হোল্ডার, এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনার ফেস করতে হবে প্রফেশনাল লাইফে। তো প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো আমাকে এইভাবে প্র্যাকটিস করতে হয়। আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি। দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই যে একটা বাক্য। আমি আগে আসবো ভার্বের কাছে, আবারও বলছি প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব থাকে, লাস্টে ভার্ব থাকে। তো এই নেওয়া হচ্ছে না কথাটা এখানে ভার্ব, এবং এইটাকে দেখে আমাকে আগে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। বাট তার আগে সাবজেক্টটা বের করেন যে কাকে নেওয়া হচ্ছে না বা কি নেওয়া হচ্ছে না। আমরা অনেকে, আমি আবারও বলছি, মনে করি কি যে বাংলায় বা যে যাই হোক না কেন শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। বাংলা সেন্টেন্সে ভার্বটা লাস্টে থাকে, তাহলে নেওয়া হচ্ছে না কথাটা ভার্ব। তাহলে কাকে নেওয়া হচ্ছে না বা কি নেওয়া হচ্ছে না, তাহলে আমার সাবজেক্টটা এই জায়গায় কি হবে বলেন? আমার সাবজেক্টটা কি? কি নেওয়া হচ্ছে না। সাবজেক্ট হিসেবে কাকে আনবো? একজন বলছে পদক্ষেপ না হচ্ছে না। পদক্ষেপ, কিন্তু এরকম শুধু পদক্ষেপ বললে হবে না, ফ্রেজ ধরে ধরে আমাকে কথা বলা শিখতে হবে। কথাটা বলছেন, ফ্রেজ ধরতে হবে, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে নিতে হয়, কোনো কার্যকর পদক্ষেপ। ইংলিশটা কি জানেন? এনি বলতে পারেন বা নো বলতে পারেন। তো নো ইফেক্টিভ স্টেপস, নো ইফেক্টিভ স্টেপস। এই সাবজেক্ট আমার শেষ। এবার ভার্ব নেওয়া হচ্ছে না, আমি এখানে এনি লিখি।
এনি ইফেক্টিভ স্টেপস, এবার নেওয়া হচ্ছে না। তাহলে এই কথাটা দেখে আমাকে এবার টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্স। হচ্ছে, হচ্ছে না, চলছে, কেউ কিছু করছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ, আর বিং প্লাস বি থ্রি। তাহলে এটা আবার নেগেটিভ, কিন্তু হচ্ছে না। তাহলে এনি ইফেক্টিভ স্টেপস, সাবজেক্ট যেহেতু প্লুরাল লিখছি স্টেপস, তাহলে আর হবে, আর নট, অ্যাম ইজ আর এর ভিতর কি হবে, আর। any effective steps are not being taken, any effective steps are not being taken, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। any effective steps are not being taken, একটা কথা মনে রাখবেন, এইটুকু যদি আপনি বসাতে পারেন আপনার সেন্টেন্স কারেক্ট। বাট সঠিকভাবে টেন্সটাকে আইডেন্টিফাই না করে, ভার্বের ফর্মটাকে যদি সঠিকভাবে বসাতে না পারে, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা ভুল। আর এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকি অংশটা কি করতে হয় জানেন? বাংলা সেন্টেন্সে লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। কি বললাম বলেন তো? সাবজেক্ট আর ভার্ব আপনি আগে ইউজ করবেন, ভার্ব বাংলায় লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। তো ইংলিশে আগে সাবজেক্ট আনার জন্য ওই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে নিয়ে আসবেন, সাবজেক্ট আনার পর টেন্স মেনটেন করে ভার্বটাকে বসাবেন। ওইটা বসাতে পারলে সেন্টেন্স কারেক্ট। ওইটা বসানোর পর কারেক্ট অর্ডারটা হচ্ছে লাস্টের দিক থেকে, বাংলা সেন্টেন্সের লাস্টের দিক থেকে, এবং ফ্রেজ ধরে ধরে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ইংলিশে এটাকে ট্রান্সলেট করবেন। তাহলে এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন। এবার লাস্টের কথাটা কি আছে দেখেন, বাংলাদেশে বন্ধে দুর্নীতি, এই তিনটা ওয়ার্ড আছে। তাহলে আমি আগে বসাবো বাংলাদেশ। তা দেশের আগে, প্লেসের আগে অ্যাড বা ইন প্রেপোজিশন বসে, তো বড় জায়গার আগে ইন বসাতে হয়। সো ইন বাংলাদেশ। এরপর হচ্ছে বন্ধে, বন্ধ ইংরেজি কি, স্টপ বা ক্লোজ, এটা কিন্তু একটা ভার্ব। বাট আমাকে বুঝতে হবে এই সেন্টেন্সে আমার অলরেডি একটা মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে নেওয়া, টেক মানে নেওয়া, যেটা আমি সাবজেক্টের পর ব্যবহার করছি। সাবজেক্টের পরে ভার্ব বসালে সেটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, সেই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। বাট ওইটা ছাড়া একটা সেন্টেন্স যদি আরো কোনো ভার্ব থাকে যেটা সাবজেক্ট থেকে দূরে বসে, তাকে নন ফাইনাইট বলে, সেটা জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়। এখানে এটা হচ্ছে আমার একটা ইনফিনিটিভ, অর্থাৎ বন্ধ ইংরেজি কি, স্টপ বা ক্লোজ, বন্ধে টু প্লাস বি অন এর ব্যবহার করতে হয়। ডু মানে করা, টু ডু মানে করতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। তাহলে স্টপ মানে বন্ধ, টু স্টপ মানে বন্ধ করতে, অর্থাৎ টু স্টপ। হ্যাঁ, এরপর কি, দুর্নীতি, করাপশন। এইভাবে ভেঙে ভেঙে কেউ দেখাবে না, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি একটু দেখেন, ফ্রিতে ক্লাস করছেন, এই হাজার হাজার টাকা খরচ করেও একটা অফলাইনের নামি দামি কোর্স থেকেও এই ধরনের ক্লাস আপনি পাবেন না। আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আমার এই কথাগুলো আপনি ভালোভাবে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, লাস্ট পর্যন্ত থাকতে পারেন, অনেক ভালোভাবে এই জায়গাটা সম্পর্কে আপনি ডেভেলপ করতে পারেন, অনেক ভালোভাবে এটা আপনি নিতে পারেন। আমার একটা স্টুডেন্ট ছিল 45,000 টাকা দিয়ে কোর্স করছিল অফলাইনে, আইএলটিএস এর। সে ঢাকায় বড় একটা গার্মেন্টস কোম্পানির মালিক, করে কিছুই শিখতে পারেনি। পরে আমার কাছ থেকে এই অনলাইনের কোর্স করে, জাস্ট এই 2,000 টাকার এই কোর্স করে সে আইএলটিএস এ 6.5 পেয়েছে। সে আমাকে বারবার বলে, এখনো আমাকে সবসময় স্মরণ করে যে স্যার আমি 45,000 টাকা দিয়ে সেখানে কি করবো, খালি গেছি আর আসছি, আর এখানে আপনি কি শিখাইছেন। তো মেন বিষয়টা হচ্ছে এই, নেওয়ার চেষ্টা করতে হয়, অথেন্টিক বিষয়গুলো বুঝতে হয়। আমি সবাইকে, আমি গ্রামার শিখাই, রুলস শিখাই, বা সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয়, আমি প্র্যাকটিক্যালি কনভারসেশন করতে পারি না কেন, স্পিকিং করতে পারি না কেন, সেটা আমি দেখিয়ে দিই এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেশনের মাধ্যমে। প্যাসিভ আমরা কেউ এইভাবে দেখি না। প্যাসিভ সবসময় আমরা এরকম মনে করি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি বাই হিম, এগুলো হয়। সেরকম কোনো কিছু আমি এখানে লিখছি বা বলছি, বলিনি কিন্তু। কিন্তু এই যে সেন্টেন্স গুলো, একটু ভেবে দেখেন তো, এই আমি যেটা এখন দেখাচ্ছি এটা দেখানোর আগে কি আপনি ট্রান্সলেট করতে পারতেন বা পারেন? ইভেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, আপনার অ্যাডমিশন টেস্ট হোক, বিসিএস হোক, ব্যাংক জব হোক, এই ধরনের ট্রান্সলেশনই এসে থাকে। তাহলে সেন্টেন্সটা কি, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইংলিশটা কি, any effective steps are not being taken in Bangladesh to stop corruption। একটু ভেবে দেখেন তো, আমি যত সেন্টেন্স, মানে যত সামনে যাচ্ছে একটু একটু করে এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে না আপনাদের? আরো দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই যে একটা বাংলা সেন্টেন্স, আগে আমরা ভার্বের কাছে আসবো, বাংলায় কি বললাম যে ভার্ব লাস্টে থাকে। তাহলে এই রপ্তানি হতে থাকবে, এই কথাটা আমার ভার্ব। তাহলে এইটাকে আপনি কোশ্চেন করেন যে কি রপ্তানি হবে, সাবজেক্টটা কি, কাকে রপ্তানি করা হবে, গার্মেন্টস এর পণ্য, ফ্রেজ ধরে
সেন্টেন্স তৈরি করতে হয় কিন্তু। তাহলে দ্য প্রোডাক্ট বা দ্য গুডস অফ, এই যে এর মানে কি, এর, অফ মানে এর, পজেস করা বোঝায়। তাহলে সাবজেক্ট হচ্ছে এরকম হবে, দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো। এইবার কি, ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে হতে থাকবে, চলতে থাকবে, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাক্টিভ হচ্ছে উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্যাসিভ হচ্ছে উইল বি বিং প্লাস ভি থ্রি। তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং, উইল বি বিং, রপ্তানি ইংরেজি এক্সপোর্ট, এর পাস্ট পার্টিসিপল এক্সপোর্টেড। এইটুকু যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন এই সাবজেক্ট আর ভার্ব, আপনার সেন্টেন্স কারেক্ট। বাট এই জায়গায় যদি আপনি ভুল করেন, টেন্সটাকে যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারেন, টাইমটাকে যদি বুঝতে না পারেন, এবং সেই অনুযায়ী যদি ভার্বটাকে ইউজ করতে না পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্স ভুল। তো ফোকাসটা এখানে করতে হবে। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড, ইন অ্যাব্রোড রেগুলারলি, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। ঠিক আছে, the goods of garments will be being exported in abroad regularly। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আবারও বলছি, লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন। আগে বিদেশে, এটা একটা প্লেস, এর আগে আমি ইন প্রেপোজিশন বসাবো। এই প্রেপোজিশনের উপর ক্লাস আছে, ফ্রি ক্লাসে প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, আপনারা করতে পারবেন। এরপর আছে নিয়মিত, রেগুলারলি। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা বড় সেন্টেন্স আছে। এই ধরনের সেন্টেন্স গুলো দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, ভাবি কি যে কোনটার পর কোনটা বসাবো, কোনটা সাবজেক্ট হবে, কোনটা ভার্ব হবে, কোনটা অবজেক্ট হবে, কিভাবে এটাকে ট্রান্সলেট করব। আপনি একটু ভেবে দেখেন, আমি এই যে এখন যেগুলো দেখাচ্ছি বা যে ওয়েটা, যে স্ট্র্যাটেজিটা বলছি, এটা বোঝানোর আগে আপনাদের কাছে এই ধরনের সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করা হার্ড ছিল কিনা, কঠিন ছিল কিনা, ভেবে দেখেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। তাহলে কিভাবে করব আমরা এত বড় বড় সেন্টেন্স? খুবই সহজে আমরা করতে পারি। প্রথমত ভার্বের কাছে আসবো, কি বলছি, বাংলায় ভার্ব কোথায় থাকে, লাস্টে। অর্থাৎ এই নির্বাচিত করা হয়েছে কথাটা ভার্ব। এবার এটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা, কি নির্বাচিত করা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, এটাকে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বলে। একটা হচ্ছে কাকে নির্বাচিত করা হয়েছে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। তো তাহলে আমি বলছি, দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটাকে সাবজেক্ট নিয়ে করা যায়, বাট ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। আর নির্বাচিত করা হয়েছে এই জিনিসটাকে দেখে আমার আগে টেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এটা কোন টেন্সে লেখা আছে বলেন তো, এটা কোন টেন্স? Past tense. আপনারা তো টেন্সই ধরতে পারেন না, ইংরেজি শিখবেন কিভাবে? টেন্সই তো ধরতে পারেন না, ফলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট টেন্স, কি অবস্থা! কোন একটা কাজ হয়েছে, গিয়েছে, থেকেছে, চলেছে, লিখেছে, দিয়েছে, এসেছে, গিয়েছে, এই কথাগুলো। সে ভাত খেয়েছে, ইংলিশ কি জানেন? হি হ্যাজ ইটেন রাইস। আমি ক্লাস নিয়েছি, ইংলিশ কি জানেন? আই হ্যাভ টেকেন এর ক্লাস। আপনারা আমার ক্লাস করেছেন, আপনি বলছেন আমি এইমাত্র ক্লাসটা শেষ করেছি, আই হ্যাভ জাস্ট ফিনিশড দিস ক্লাস। যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করা হয়েছে। আমি যদি বলতাম হয়েছিল, তাহলে পাস্ট ইনডিফিনিটে বলতে পারতেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, প্যাসিভের স্ট্রাকচার কি, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। তাহলে সাবজেক্টটা কি হবে, তারিক মাহমুদ, অর্থাৎ আগে সাবজেক্টটা বসানো। বিশিষ্ট, এটা ফেমাস বা প্রমিনেন্ট বা রিনাউন্ড, কথাটা কিভাবে বলতে পারেন, আর ই এন ও ডাব্লিউ এন বি, এইভাবে একটা সাবজেক্ট নেন। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার আমাকে ভার্ব ইউজ করতে হবে, ভার্বটা কি, নির্বাচিত করা হয়েছে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় বসাবো? ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাবো। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, আদারওয়াইজ হ্যাভ। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, এবার নির্বাচিত, সিলেক্ট বা ইলেক্ট, ভোটের মাধ্যমে হলে ইলেক্ট, সো হ্যাজ বিন ইলেক্টেড দা। এবার কি নির্বাচিত করা হয়েছে? বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবে। তাহলে সাবজেক্ট এটা শেষ, নির্বাচিত করা হয়েছে এটাও শেষ। এবার আছে কি, 19-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। তো এই অংশটুকু লাস্টের দিক থেকে আমি করতে করতে ফার্স্টের দিকে যাব। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, কিসের প্রেসিডেন্ট? বাংলাদেশ কম্পিউটার সমিতির, এই যে র আছে না, সমিতির র, তাহলে অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি অফ এর, হ্যাঁ, 2019-20 সালের জন্য, ফর ফিসকাল ইয়ার, অর ইউ ক্যান সে দ্যাট ফর 2019 to 20, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। দেখেন কত সহজে করা যায়, বাট এই ধরনের সেন্টেন্স করতে গেলে কিন্তু আমরা প্রবলেম ফেস করি, আমরা করতে পারি না সঠিক প্র্যাকটিস না থাকার কারণে। আমি এই জিনিসটা একটু বোঝাই দেই আপনাদের। আমি এই এই বস্তুবাচক অবজেক্টটাকেও শুরুতে নিয়ে কথাটা বলতে পারি। যেমন আপনি এই কথাটাকে এইভাবে বলতে পারেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, এই সালটাকেও এখানে লিখে দেন, ফর 2019 to 20, মানে 2019-20 সালের জন্য, হ্যাঁ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এইবার আপনি বলেন হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ নির্বাচিত করা হয়েছে। কাকে করা হয়েছে? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। কোনো ব্যক্তির কাছে বা প্রতি বোঝাতে আমার একটা প্রেপোজিশন ইউজ করতে হয়, এখানে আমার টু বসবে। টু কাকে? তারিক মাহমুদকে, এটা বোঝানোর জন্য এখানে টু ইউজ করবেন। টু রিনাউন্ড আইটি প্রফেশনাল নাম, অর্থাৎ দুই ভাবে এই কথাটাকে লেখা যায়। কি বললাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ has been elected the president of Bangladesh Computer Society for 2019-20, or you can say that the president of Bangladesh Computer Society for 2019-20 has been elected to renowned IT professional Tariq Mahmood। অর্থাৎ এখানে আমার দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচকও আছে বস্তুবাচকও আছে, এই জন্য যে কোনো একটাকে নিয়ে করা যায়, বাট দুটো যদি থাকে, আমি আবারও বলছি, ব্যক্তিকে প্রাধান্য দিয়ে করতে হয়, ব্যক্তিকে সাবজেক্টে রাখতে হয়, অর্থাৎ এইটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে? তো এই যে সেন্টেন্সটা, এই যেটা আমি এইমাত্র দেখালাম, আপনারা কি বুঝতে পারছেন সেন্টেন্স গুলো? কঠিন লাগে, হার্ড লাগে? শিখতে পারছেন নতুন কিছু? একটু বলেন, একটু রেসপন্স করে। বলার পরে অনেক ইজি লাগছে মনে হচ্ছে। দেখেন এই ধরনের সেন্টেন্স আপনারা এর আগেও দেখে থাকতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনারা ট্রান্সলেট করে থাকতে পারেন, বাট এই সেন্টেন্স ট্রান্সলেশন গুলো করতে গেলে কিন্তু আপনার প্রবলেম ফেস করতেন। আপনি নিজে ভাবেন, নিজে বুকে হাত দিয়ে বলেন, এইগুলো আপনার কমপ্লেক্স লাগতো কিনা, জটিল লাগতো কিনা, কঠিন মনে হতো কিনা, কোনটার পর কোনটা বসাবো, কি হবে। বাট এখন সহজ লাগছে না? আমি এই যে প্র্যাকটিস করাচ্ছি, খুবই কঠিন মনে হইতো বাট এবং ইজি মনে হতো। এই যে সেন্টেন্স গুলো, এই যে সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু সবই, মানে কি বলবো, আহ সবই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। এগুলোই কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন নিউজ পেপারে থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং এ ব্যবহার করতে হয়, বা স্পিকিং এর ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স গুলোই আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে প্রফেশনাল লাইফে। বাট আমরা অনেকেই প্যাসিভ শিখি। আপনারা এখানে অনেকেই আছেন না, আমার এই ক্লাসটা নেওয়ার আগেও প্যাসিভ ভয়েসের ক্লাস করছেন, বিভিন্ন জায়গায় প্যাসিভ শিখছেন, আসেন না? বাট প্যাসিভ কিভাবে শিখি আমরা? প্যাসিভটা কিন্তু আমরা ঠিক এইভাবেই শিখি, তাই না? এইভাবেই তো শিখে আসছি আমরা, তাই না? যে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। প্যাসিভ কি? আমার অবজেক্ট সাবজেক্টে আসবে, তাই না? তাহলে কি হবে? এ বুক, এরপর কি? ইজ রেড, এরপর কি? বাই হিম। আমরা এইভাবে প্যাসিভ শিখি। বাট আমি কি এইভাবে দেখাচ্ছি আপনাদের আজকে, বা এরকম কোনো কিছু বলছি? বাট আমি যে জিনিসটা দেখাচ্ছি বা যে বিষয়গুলো দেখাচ্ছি, এইগুলোর থেকেও এটা বেশি ইম্পর্টেন্টটা আমার এই বাংলা সেন্টেন্স গুলো, এই যেভাবে ট্রান্সলেট করছি বা যেভাবে আপনাদের বোঝাচ্ছি, কথাটা বুঝতে পারছেন? এগুলো বেশি রিয়েলিস্টিক না? এগুলো বেশি প্রয়োজন হয় না আমাদের ডে টু ডে লাইফে? তো এই জন্য দেখেন, আমরা গ্রামার শিখি বিভিন্ন বই থেকেও, এই বিষয়গুলোকে আয়ত্তে আয়ত্তে নেওয়ার চেষ্টা করি। বাট আপনার যদি সেরকম কোনো মেন্টর না থাকে, যে আপনাকে ওই গ্রামেটিক্যাল আইটেম গুলোকে প্র্যাকটিক্যালি বুঝাই দিবে, যে সেগুলোকে প্র্যাকটিক্যালি স্পিকিং এ বলেন, কনভারসেশনে বলেন, রিটেন ইংলিশে বলেন, সেখানে কিভাবে ইউজ করা যায়, এইটা যদি আপনাকে কেউ বুঝাই দিতে না পারে, ধরাই দিতে না পারে, এই গ্রামার শিখেই আপনাকে বসে থাকতে হবে, আপনি সামনে এগোতে পারবেন না, প্র্যাকটিক্যাল জায়গাগুলো নিয়ে কখনো ভাববেন না। তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু এইভাবেই পড়িয়ে থাকি। আপনারা তো এর আগে থেকে আমার ফ্রি ক্লাসগুলো করে আসছেন, জানেন কিভাবে ক্লাস নেই, এতটা বলার প্রয়োজন হয় না। বাট আমি এতটুকু বলতে পারি, আমি যাদের ক্লাস নেই, আমি আমার সম্পূর্ণটা দিয়ে পড়ানোর চেষ্টা করি। আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে পড়াই, অনেক লং টাইম ধরে এক একটা ক্লাস নিয়ে থাকি। যারা ক্লাসগুলো করে আসছেন তারা জানেন। তো আমার কাছে যারা আসে, এই যে আজকেও তো ভর্তি হয়েছেন অনেক স্টুডেন্ট,
আপনি ব্যর্থ হবেন না, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। আপনি খুব কম সময়ের ভিতর, উইদিন ভেরি শর্ট টাইম, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি আপনাদের এই কথাটাও বলছি, যদি কেউ কখনো কোথাও ইংরেজি শেখেন, কোনো টিচারের কাছে শেখেন, আমার কাছে তো ফ্রি ক্লাস করছেন, সবাই তো পেইড কোর্স আসবেন না, এমন কারো কাছে করবেন যারা নিউজ এডিটোরিয়াল করতে পারে, নিউজ আর্টিকেল গুলো ট্রান্সলেট করে, ওইগুলো নিয়ে কাজ করে, রিডিং প্র্যাকটিস করে, নিউজ পেপার অ্যানালাইসিস করে। কারণ আমার স্টুডেন্টদেরকে আমি অ্যাডভান্স লেভেলে সেগুলো করিয়ে থাকি। আর যারা শুধু ছোট ছোট রুলস পড়ে, প্র্যাকটিস করে, ট্রেনে এই ইংরেজি বলতে হয়, বাসে বসে এই ইংরেজি বলতে হয়, কিচেনে এই ইংলিশ বলতে হয়, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, 66টা স্ট্রাকচার জানলে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন, এগুলো দিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না, নাথিং, কোনো কিছুই না। এগুলো জাস্ট কন্টেন্ট, আপনাকে মনোরঞ্জন করার জন্য এগুলো দেয়। বাট ইংলিশ শিখতে গেলে, যদি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, যদি মনে করেন আমি আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি নিজে মাস্টার্স হতে চাই এই ল্যাঙ্গুয়েজে, তাহলে এর অরিজিনটা বুঝতে হবে, যেগুলো আমি বিগত ক্লাসগুলো থেকেও দেখিয়ে আসছি এবং আজকেও আপনাদের দেখাচ্ছি। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে হবে। হি রাইটস এ লেটার, হি ডাজেন্ট রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, ডাজেন্ট রাইট এ লেটার, এই ধরনের ছোট ছোট স্পোকেন, এইগুলো ড্রিল করে প্র্যাকটিস করে কখনো প্রফেশনাল ইংলিশে কথা বলা যায় না। বাট এই যে প্র্যাকটিসটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার পেইড কোর্সের ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং এ পেইড কোর্সের 10টা ক্লাসের একটা ক্লাস। তো এবার আপনি ভাবেন, এই এই ধরনের ক্লাস যদি আমি 10টা ক্লাস নেই, আপনার ডেভেলপমেন্টটা কোথায় যেতে পারে, রাইটিং এর ডেভেলপমেন্টটা। জানি না আপনারা কেউ বোঝেন কিনা এগুলো। আচ্ছা দেখেন, এখানে আরেকটা সেন্টেন্স আছে, আমরা একটু করি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আমার ভার্ব কি? ভার্ব বাংলা সেন্টেন্সে লাস্টে থাকে, ভার্বটা হচ্ছে অনুষ্ঠিত হবে। এবার এটাকে প্রশ্ন করেন, কি অনুষ্ঠিত হবে, কোন জিনিসটা? মেইন মানে যে অবজেক্ট, সেটা কিন্তু এই বার্ষিক সম্মেলন, বাট এটাকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড এটাকে মডিফাই করছে। সেটা হচ্ছে, আমাকে এটা একটা ওয়ার্ডে লিখলে হবে না। বার্ষিক সম্মেলন ইংরেজি কি? অ্যানুয়াল কনফারেন্স। বাট আমাকে ফ্রেজ ধরে লিখতে হবে যে কিসের বার্ষিক সম্মেলন? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন। তাহলে টোটাল সাবজেক্টটা কি হবে জানেন? দা অ্যানুয়াল কনফারেন্স অফ, মানে এর, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ এলটিডি, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন, এটাও আমি দিয়ে দিই 2019। এবার আমাকে ভার্ব বসাতে হবে। ভার্বটা কি? অনুষ্ঠিত হবে। তাহলে উইল বি, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল বি প্লাস ভি3, উইল বি হেল্ড। এইবার দেখেন, আজ বিকাল 3টায়, এখানে আমার এগুলো সব অ্যাডভার্ব, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। তো অ্যাডভার্ব অফ ম্যানার আগে বসে, তারপর প্লেস, তারপর টাইম। আমি সেকেন্ড ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস বাই ইউজিং অ্যাডভার্বিয়াল, এবং অ্যাডভার্বের কারেক্ট ওয়ার্ডারটা কি সেটা আমি আপনাদেরকে বলছিলাম। তাহলে আগে এটা বসাবেন যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এটা প্লেস, জায়গা, জায়গার আগে অ্যাড বা ইন প্রেপোজিশন বসাতে হয়, যেমন অ্যাব্রোড বা বাংলাদেশ, দেশের আগে আমরা ইন বসিয়েছি। বাট এটা একটা ইনস্টিটিউশন, এখানে আমরা অ্যাড বসাবো, ছোট জায়গার আগে অ্যাড প্রেপোজিশন বসাতে হবে। তাহলে কি বলতে পারেন যে অ্যাট বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এবার দেখেন, এই যে বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার লিখলাম, এইবার লেখা আছে আজ বিকাল 3টায়, এটাকে আমি মেনশন করব। এই ওয়ার্ড গুলোকে ইংলিশে কিভাবে লিখবেন জানেন? দেখেন এখানে 3টা টাইম আছে, ছোট টাইম থেকে শুরু করে শেষের দিকে যেতে হয়। আগে ছোট টাইম, পরে বড় টাইমটা বসাতে হয়। যেমন আজ, এটা সব থেকে বড়, বিকাল এটা তারপর, 3টা এটা তারপর, অর্থাৎ 3টা হচ্ছে সব থেকে ছোট টাইম। অর্থাৎ এই কথাটা এইভাবে বলতে হয়, ইন দা, সরি, অ্যাট সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 3 p.m, অ্যাট 3 p.m ইন দা আফটারনুন টুডে। অর্থাৎ সব থেকে ছোট টাইম কোনটা? 3টা। তাহলে এটা আগে বসাবো, তারপর হচ্ছে বিকাল, তারপর হচ্ছে আজকে। তো এইভাবে পরপর এই টাইমগুলোকে মেনশন করতে হয়। তাহলে টোটাল কি লিখলাম, সেন্টেন্সটা কি হলো? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার অ্যাট 3 p.m ইন দ্য আফটারনুন টুডে, অ্যাট 3 p.m ইন দ্য আফটারনুন টুডে। আবার বলছি, টোটাল সেন্টেন্সটা কি?
The annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. So এইভাবে এগুলো করার চেষ্টা করবেন। এখানে মডাল ভার্ব দিয়েও সেন্টেন্স প্র্যাকটিস দেওয়া আছে। মডাল ভার্বের ক্ষেত্রে মডাল প্লাস বি প্লাস বি থ্রি হয়। যেমন দেখেন, এ সম্পর্কে আরো তথ্য ল্যাব এইডের তথ্য কেন্দ্রে পাওয়া যেতে পারে। তাহলে পারা, পারা ইংরেজি কি? ক্যান। তাহলে ক্যান বি কি? অবটেইন। দেখেন অবটেইন মানে পাওয়া, বা গ্যাদার বা অ্যাসিভ বা অ্যাকিউর, এগুলো আপনি ইউজ করতে পারেন। সো ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দিস ক্যান বি অবটেইন ফ্রম দ্য ইনফরমেশন সেন্টার অফ ল্যাবেড। এই দেখেন, এখানে উল্লেখ হতে পারে যে কুল ওয়াটার ব্র্যান্ডের পানি দূষিত হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইট মে বি মেনশন, উল্লেখ হতে পারে, মে বি প্লাস ভি থ্রি। দ্য ম্যাটার অফ পলিউটেড ওয়াটার অফ কুল ওয়াটার ব্র্যান্ড হ্যাজ বিন পাবলিশ, প্রকাশিত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কি? হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, হ্যাজ বিন পাবলিশ ইন ভেরিয়াস ম্যাস মিডিয়া। তো এগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এই দেখেন, এইখানে কিছু সেন্টেন্স আছে, আপনারা পারলে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেন। আমি তো অনেকগুলো দেখালাম, নিজেরা একটু এগুলো করার চেষ্টা করবেন। দেখেন, নিজেদের কাজ করতে হয়। একটা টিচার যত ক্লাস নিক না কেন, কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। এই যে আপনাদের এখন যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসের আগে কিন্তু আমি একটা স্পিকিং ক্লাস আমি নিয়ে আসছি। আমার পেইড কোর্সের স্টুডেন্টদের, ল্যাঙ্গুয়েজ ক্লাবের স্টুডেন্টদের স্পিকিং টেস্ট ছিল। সেখানে টপিকটা ছিল, এই দেখেন, এই টপিক এখনো আছে, আমি দেখাই আপনাদের। এই দেখেন, দেখছেন? I speech that somebody delivered and you heard, and you should say who gave the speech, or the topic of the speech was, whether it impressed you or not, and explain why did you like or dislike the speech. দেখছেন, এটা ছিল আমার আজকের ক্লাস। আমি এটা 8:30টায় শুরু করেছিলাম। আজকের ক্লাসের স্পিকিং টপিক, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট এখানে স্পিকিং করেছে। তো আপনি যদি প্রতিদিন কথা না বলেন, স্পিকিং না করেন, একটা মেন্টরের অধীনে না আসেন, আপনি এই বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখে, কন্টেন্ট দেখে, কোনো টিচার হাজারটা ক্লাস নিক, যত ভালো ক্লাস নিক, কোনো লাভ হবে না। এটা সায়েন্স না, এটা ম্যাথ না। একজন পড়ালো, আপনি ব্রেন খাটায় শুনলেন, শিখলেন, বুঝলেন, ওই শিখে রেখে দিতে হবে, ওটা কোনো কাজে লাগবে না যদি না আপনার মুখ দিয়ে কথা বের না করেন। বাট আপনি যত ইললিটারেট হন, যত দুর্বল হন, যত উইক হন, আপনার ব্রেন একদমই দুর্বল, কোনো সমস্যা হয় না। কারণ বাংলা একটা ভাষা, বাংলায় কথা বলতে পারেন, ইংরেজিও একটা ভাষা। তাহলে ইংরেজিতে আপনি কেন কথা বলতে পারবেন না? জাস্ট সার্টেন কিছু স্ট্রাকচার, সার্টেন কিছু টেকনিক, সার্টেন কিছু স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি অবশ্যই ইংলিশে এক্সপার্ট হবেন, সে আপনি যতই দুর্বল হন না কেন। আমার সব থেকে দুর্বল স্টুডেন্টরাও তো এখন প্রেজেন্টেশন দিচ্ছে, স্পিকিং করছে, ভুল হচ্ছে হোক, কিন্তু কথা তো তারা বলছে। ভুল তো আর সব দিন থাকবে না। আমি তো তাদের মেন্টরিং করছি, তো একদিন না একদিন তো তারা ওভারকাম করবে। কিন্তু আপনি যদি কথা না বলে চুপ করে শুধু শুনে যান, ক্লাস দেখে যান, এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটা, এই ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকে। এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি আপনাদের মিউট করে পড়াচ্ছি, আমি শিখাচ্ছি, আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার আমি দিচ্ছি। বাট আপনি বিশ্বাস করেন, এইখান থেকে ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, প্রফেশনালিজম, আপনি যে কথা বলবেন, আপনি যে এক্সপার্ট হবেন, আপনি যে কনফিডেন্ট পাবেন, ওইটা আসে না। আপনি শিখছেন, অনেক টপিক শিখছেন, শিখবেন, কিন্তু শিখে রেখে দিতে হবে। বাট পেইড কোর্সের বেনিফিট কি? যারা পেইড কোর্সে ভর্তি হচ্ছে বা আসছে, এটা আমি কাউকে বলি না, যারা হয় এমনিতেই হয়, সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন থাকে। স্টুডেন্টরা স্পিকিং করে, সেখানে যে ভুলটা হয় আমি আবার ধরাই দেই। তো আপনি যদি স্পিকিং করতে না পারেন, এবং স্পিকিং কার সাথে করবেন? একজন মেন্টরের অধীনে থেকে করবেন। না হলে আপনার ভুলটা আরেকজন যদি ধরতে না পারে, ওই ভুলটা সারা জীবন ভুলই থেকে যাবে, ওই ওই সার্টেন সার্কেলের ভিতরেই আপনি থেকে যাবেন। বাট ওইটা ওইটা থেকে তো ওভারকাম করে আসতে হবে। এই দেখেন, এই যে আমি একটা পেন রাখি, এই যে আমি একটা পেপার রাখি, তারা যখন স্পিকিং করে, এই দেখেন এখানে বলে সাদা কাগজ তো লেখা দেখা যাচ্ছে না, তাদের সেই স্পিকিং এর যে ভুলটা হয় আমি এখানে নোট করি, তাদের ধরাই দেই যে তোমার এখানে ভুল হচ্ছে। যেমন দেখেন, এখানে একটা স্টুডেন্ট লিখছে যে সামটাইম শি গিভ মি সাম এক্সারসাইজ হোয়েন আই উড ফেস সাম প্রবলেম। ও আচ্ছা, এখানে একটা সেন্টেন্স সে লিখছিল যে আহ, মাঝে মধ্যে সে আমাকে অনেক এক্সারসাইজ দিত, মানে আমার টিচার আমাকে অনেক এক্সারসাইজ দিত যখন আমি সমস্যা ফেস করতাম। বাট এই কথাটা সে বলতে পারেনি, সে একটা সেন্টেন্স বলে সে গিভস মি এক্সারসাইজ, মানে এক্সারসাইজ দেয়, বাট সে বাংলাটা কিন্তু তার এরকম, বাংলা বলছে সে দিত। একটা বলছে যখন আমি সমস্যা
ফেস করতাম, প্রবলেম ফেস করতাম। সেটা বলছে যে হোয়েন আই ফেসড প্রবলেম, আই ফেসড, এটা সে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমি করেছিলাম। বাট এখানে আপনার এইভাবে বলতে হবে আই ইউজ টু ফেস অর আই উড ফেস প্রবলেম, যার বাংলা অর্থ আমি অতীতে কোনো কিছু করতাম, অতীতে কোনো কিছু হতো। সেই উড ফেস বা ইউজ টু ফেস যদি আপনি ব্যবহার না করেন, আপনি যে কথাটা বাংলায় ডেলিভার করতে চাচ্ছেন, বাংলায় বলতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি ইংলিশে পারছেন না সঠিকভাবে। ওই ভুলটা আমি এখানে লিখে তাকে কিন্তু সেটা সংশোধন করে দিচ্ছি। তো এইভাবেই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে। এইখানে আজকে আপনাদের ক্লাস শুরু করার আগে একজন জাকির নায়েক তাকে নিয়ে কথা বলছে যে তার স্পিচ আমার ভালো লাগে, তার এই জিনিসগুলো আমার ভালো লাগছে। একজন কথা বললো যে মালালা ইউসুফজাই, একজন কথা বললো আব্রাহাম লিঙ্কন, একজন কথা বললো তার আহ গ্রামের একজন পলিটিক্যাল লিডার, রাজনৈতিক ব্যক্তি, তার স্পিচ তার ভালো লাগে, এই জন্য ভালো লাগে। এক একজন এক এক টপিকের উপর কথা বলছে। তো যখন এক একজন কথা বলছে, তখন যখন এখানে আরো স্টুডেন্ট তো থাকছে, তারা যখন লিসনিং করছে, ওই লিসনিং থেকেও কিন্তু অনেক ডেভেলপমেন্ট আসে। কারণ আমি এখানে সাবটাইটেল অন করে দিই, সাবটাইটেল অন করে দিলে সে কোন কথাগুলো বলছে সব যা মুখে বলছে সে লেখাটাও ভেসে উঠতেছে। ভেসে উঠলে কি হচ্ছে, সাবজেক্টটা কি, ভার্বটা কি, অন্য একজন দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, যে কথা বলতে পারছে না সেও কিন্তু দেখছে। তো এইভাবে লিসনিং এর মাধ্যমে অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং এর মাধ্যমে আপনি আপনার জায়গাটাকে ডেভেলপ করতে পারেন। দেখেন আমি আপনাকে একটু দেখাই, একটা মিনিট। এই যে আজকে যে ওদের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, এই দেখেন সে ক্লাসে তো রেকর্ড করেছি, রেকর্ড ফাইল আবার ওদেরকে আমার পাঠাতে হয়। রেকর্ডটা আমি একটু দেখাই, এই দেখেন এই যে জুমের মধ্যে, জাস্ট ওয়েট আ মিনিট। এই দেখেন আজকের এটা না, এটা তো আপনাদের ক্লাস নিচ্ছি। এই দেখেন ওরা স্পিকিং করছে স্টুডেন্টরা। দেখেন এখানে কিন্তু, আমার এটা একটু অফ করি, দেখেন এখানে কিন্তু এই যে সাবটাইটেল উঠতেছে, দেখছেন? এই যে দেখেন, একটু দেখার চেষ্টা করেন, ওরা স্পিকিং করছে, ওদের সাবটাইটেল উঠতেছে। এটা কিন্তু আজকের ক্লাস, এই দেখেন রাত 9টা 10-এ, অর্থাৎ এই টাইমটাতে ছিল। তো এক একজন এক একটা টপিকের উপরে যে স্পিকিং করছে। তো এই স্পিকিং যদি আপনি করতে না পারেন, এবং এটা যদি আপনি রেগুলারিটি মেনটেন করে না করতে পারেন, প্রতিদিন যদি এটাকে আপনি ধরে রাখতে না পারেন, এটা একটা ভাষা, আপনি ল্যাঙ্গুয়েজটাকে কখনোই ডেভেলপ করতে পারবেন না। তো আমার পেইড কোর্স যেটা, তার বেনিফিট এইটা, এখানে হিউজ স্টুডেন্ট থাকে, হিউজ ক্লাস থাকে, এবং খুব ভালোভাবে একটা ওয়েল এনভায়রনমেন্ট থাকে। বিশেষ করে আপনার প্র্যাকটিস করার, এই প্র্যাকটিসের জায়গাটা কতজন পায়? কত বড় বড় প্রতিষ্ঠান আছে, বাট এই প্র্যাকটিসের সুযোগটা একটা ওয়েল এনভায়রনমেন্ট কতজন দিতে পারে? তো যেটা আপনারা আমার কাছ থেকে পাবেন। তো এই পর্যন্ত যে প্যাসিভ গুলো দেখালাম আপনাদেরকে, আহ যদি শিখতে পারেন কিছু, এইগুলো একটু স্ক্রিনশট দেন, নিজে নিজে করার চেষ্টা করবেন। আপনি আমার পেইড কোর্স হলে আমি আপনাকে এগুলো করতে বলতাম, আমার অ্যাসাইনমেন্টের গ্রুপ থাকে, সেখান থেকে ভুল হলে আমি আবার শিখাই দিতে পারতাম, ধরা দিতে পারতাম। বাট আমি তো আপনাদেরকে ওইভাবে চিনি না, আপনারা নতুন, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। বাট যদি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, যদি মনে হয় উনি যেগুলো পড়িয়েছে এগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, তাহলে নিজের একটু করবেন। আমাকে পারলে দেখাবেন যে স্যার আমি আমার আপনার ফ্রি ক্লাস স্টুডেন্ট, আমি এটা করছি, দেখেন হয়েছে কিনা। এইভাবে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি পারবেন, তা না হলে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। আর যারা পেইড কোর্সে ভর্তি হবেন দ্রুত জানাবেন, সিট আর বেশি নাই। আগামীকালকের পর হয়তো আমি আর ভর্তি নিব না, কারণ আমার 60 থেকে 70 জনের মতো হয়ে গেছে, দুটো ব্যাচ কভার করার মতো হয়ে গেছে প্রায়। আজকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হতে চান, 2-1 দিনের ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন। 9 তারিখ থেকে ক্লাস শুরু হবে, পেইড কোর্সে 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যদি কেউ মনে করেন আমি ইংলিশে প্রফেশনাল হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এক্সপার্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো এখান থেকে, তারা এটা করতে পারেন। এতটুকু বলতে পারে আপনি ব্যর্থ হবেন না, অনেক ভালোভাবে অনেক কম সময়ের ভিতর আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারবেন। আমি একদম প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাই, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সটা থেকেই আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন, সেইভাবেই দেখায়। এই দেখেন, এই সেন্টেন্সটা আমি যদি একটু করার চেষ্টা করি, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এই সবগুলো প্যাসিভ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আগে ভার্বের কাছে আসেন, ভার্বটা কি, ব্যবহার হয়। এবার কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়? সাবজেক্টটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে আমি কি লিখবো, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি, এটা সাবজেক্ট। এবার আমাকে ভার্ব ইউজ করতে হবে। আমি আবার বলছি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স কিন্তু আমার সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তাহলে ব্যবহার হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এবার কি বলছি, যে লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। কোথায় ব্যবহার হয়? আমার সাবজেক্ট ভার্ব শেষ, আমার ফ্রেজ ধরতে হবে, প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে ইউজ করতে হবে। তাহলে এখানে আপনি এইভাবে লিখতে পারেন, ইন অলমোস্ট অল
অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ইনফরমেশন টেকনোলজি, TITES, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার কোথায়? আধুনিক বিশ্বের, অফ মানে এর, অফ মডার্ন ওয়ার্ল্ড, অফ মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যেমন কিভাবে বলতে পারি? দেখেন, সাবজেক্টটা কি? সাবজেক্ট পাওয়ার জন্য আগে ভার্বের কাছে আসতে হবে। ভার্ব হচ্ছে সম্পাদন করা যায়। তাহলে কি সম্পাদন করা যায়? জটিল কাজ। কমপ্লিকেটেড টাস্ক ক্যান বি পারফর্ম ইজিলি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। ইংলিশ কি জানেন? দ্য পারসন হু ইজ এক্সপার্ট ইন আইটি ইজ ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বোঝেন? করতে পারেন? এই দেখেন, সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিভাবে করবেন? ভার্বের কাছে আসবেন। ভার্ব কোথায় থাকে? লাস্টে। তাহলে নেওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে? বিভিন্ন পদক্ষেপ। ইংরেজি কি? ভেরিয়াস স্টেপস, ভেরিয়াস স্টেপস। এবার নেওয়া হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? আর বিং টেকেন, টেক মানে নেওয়া, তাহলে এম ইজ আর বিং প্লাস ভি3, আর বিং টেকেন, সাবজেক্ট ভার্ব শেষ। এবার কি করবেন? লাস্টের থেকে করবেন। যেমন এই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এইটুকু আমার শেষ। এবার বাকিটুকু, তাহলে বাড়াতে, বাড়ানো ইংরেজি কি? ইনক্রিজ। তাহলে বাড়াতে ইনফিনিটিভের ব্যবহার করতে হয়, টু ইনক্রিজ, টু ইনক্রিজ। এবার কি বাড়াতে? তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে, তাহলে দ্য ইউজ অফ আইটি, আমি তথ্য প্রযুক্তি বলতে ইনফরমেশন টেকনোলজি। এবার কি? সর্বক্ষেত্রে। এটা আমরা এভাবে বলতে পারি, ইন অল সেক্টরস। তাহলে আমি কি লিখলাম? ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইটি ইন অল সেক্টরস। ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইটি ইন অল সেক্টর। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আমাদেরকে ট্রান্সলেট করা শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। তাহলে ইংলিশে ডেভেলপ করা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসাবে নেওয়া যায়। নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসে, স্মার্টনেস আসে। হ্যাঁ, আপনি এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, এই সেন্টেন্স গুলো পারলে নিজেরা করার চেষ্টা করবেন, আমি পাঠিয়ে দিব, দেখবেন আপনি শিখতে পারবেন দ্রুত। এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার ইংলিশ টু ইংলিশ কনভারসেশন কিভাবে আমরা করব। অর্থাৎ আমি গত ক্লাসে, আপনারা লাস্ট পর্যন্ত যারা ছিলেন, আমি একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এই বাকি সেন্টেন্স গুলো একটু করার চেষ্টা করবেন আপনারা, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদের, যদি মনে হয় এগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, একটু করবেন। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বাংলায় কোনো কিছু ভাবলে আমরা ইনস্ট্যান্টলি ইংলিশে কিভাবে সেটা ট্রান্সলেট করতে পারি বা ইংলিশে কিভাবে বলতে পারি। আজকে আমি একটা বিষয় দেখাবো, ইংলিশের সেন্টেন্স গুলোকে আমরা অ্যানালাইসিস করে। অর্থাৎ আমি যখন একজন মানুষের সঙ্গে আপনি যখন কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, সেই কনভারসেশনে, সেই কমিউনিকেশনে আমাদের ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার হয়, কোন ধরনের টেন্স বা মডাল বা প্যাসিভের ব্যবহারটা হয়, এই জিনিসটা আমি দেখাবো। আমরা অনেকেই আছি প্যাসেজ রিড আউট করি, ইংলিশে রিডিং পড়তে পারি, বাট রিডিং পড়ে একটা সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে এটা ধরতে পারি না, ভার্বটা দেখে এটা বুঝতে পারি না। অর্থাৎ সেন্টেন্সের অ্যাকচুয়াল যে থট, অ্যাকচুয়াল যে অনুবাদ, ট্রান্সলেশন, এটা আমরা করতে পারি না। তো এইটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এবং যখন আপনি এই ধরনের কনভারসেশন গুলো প্র্যাকটিস করলে আপনার ডেভেলপমেন্টটা কি আপনি বুঝতে পারবেন। যখন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ ইংলিশে কথা বলে, প্র্যাকটিস করে, কমিউনিকেশন করে, সেখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার হয়। অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলতে যাবেন, তখন কোন ধরনের স্ট্রাকচার গুলোকে আপনি বেশি ইউজ করবেন, এইটা আমি এই জায়গাটা থেকে আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব। একটু সময় দিবেন, 10 মিনিট একটু থাকার চেষ্টা করবেন, অনেক ভালো কিছু নিয়ে যেতে পারবেন। তো আরেকটা কথা আমি বারবার আবারও বলে রাখছি, যারা পেইড কোর্সে আসবেন, এখানে আমি ডিটেলসটা বারবার প্রতিদিনই আপনাদেরকে বলেছি, আমাদের 3 মাসের কোর্স। আপনার 3 মাসও লাগে না, 2 মাস বা আড়াই মাসের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন। জাস্ট একটা মিনিট একটু টাইম দেন, আমি ওই জায়গাটাতে আসতেছি, জাস্ট এটা আমি একটু শেষ করি। 2 মাস বা আড়াই মাসের ভিতরেই শেষ করতে পারবেন রেগুলারিটি মেনটেন করে ক্লাস করলে। এবং 3 মাস না, আপনি যদি ক্লাস মিস করেন, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন, আপনি এখানে থাকতে পারবেন। সেইভাবেই আমি আপনাদেরকে নিব, আপনাদেরকে পড়াবো। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, পেইড কোর্সের ক্লাস। 1 ঘন্টা ক্লাস টাইম, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এবং এই কোর্সটা
আবারও বলছি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন যারা পেইড কোর্সে আসবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, অফিসার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নিয়ে থাকি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দেয়, যাতে করে যদি কেউ কোনো ক্লাস মিস করে পরবর্তীতে যাতে দেখে নিতে পারে। এরপর এই কোর্সটা যারা পেইড কোর্সে আসবেন, আপনি একদম দুর্বল থাকলেও করতে পারবেন। পেইড কোর্সেও আমি একদম বেসিক থেকে শুরু করব, এবং সেখান থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাব। এবং আমাদের মেইন পারপাস বা মেইন টার্গেট স্পোকেন ইংলিশ, ইংলিশে কমিউনিকেশন করা, কনভারসেশন করা, এটা থাকলেও এর পাশাপাশি বেসিক গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, প্রোনাউন্সিয়েশন, সম্পূর্ণ ওভারঅল ল্যাঙ্গুয়েজটাকে আমি কভার করব। সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারেন, সেইভাবেই আমি আপনাকে পড়াবো। এবং এখানে হিউজ ক্লাস, আবারও বলছি, টোটাল 70টা ক্লাস থাকবে। আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, স্পিকিং রেগুলার হইতে প্র্যাকটিস করতে পারবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ কিছু কম্পালসারি গ্রামাটিক্যাল ক্লাস আমি নিব, যাতে করে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। ইনস্ট্যান্টলি আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, একটা ভাইভা ফেস করতে পারেন, যে কোনো প্যারাগ্রাফ, রিপোর্ট, সিবি আনডাউটলি বা উইদাউট কনফিউশন আপনি যাতে লিখতে পারেন, এই জন্য কিছু কম্পালসারি গ্রামার আমি শিখিয়ে থাকি। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু দরকার, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগবে এখান থেকে আমি দেখাবো। টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, কন্ডিশনাল সেন্টেন্স, পজিটিভ ভার্ব, এগুলো আমি এখানে করাবো। অর্থাৎ সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসে কানেকশন থাকবে। আপনি বুঝতে পারবেন আজকে কতটুকু শিখছি, আগামীকাল কতটুকু শিখবো, আজকের টপিকের সাথে আগামীকালকের টপিকের সম্পর্ক কি, রিলেশন কি। অর্থাৎ একটা আমার অধীনে থেকে একদম গোছানো পদ্ধতিতে আপনি এগোতে পারবেন। অর্থাৎ আপনি যদি ডেস্টিনেশনটা বুঝতে না পারেন, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, ওই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে, যেটা আমি বললাম, আপনার দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এখানে রাইটিং এর জন্য যা কিছু লাগবে, যেমন এই যে আজকে যেটা দেখালাম, এইরকম ভাবে 10টা রাইটিং ক্লাস আপনি পাবেন, যেটা থেকে আপনি সম্পূর্ণরূপে আপনার রাইটিং এ প্রফেশনাল হতে পারবেন। আপনি ব্লগ লিখতে চান, রিপোর্ট লিখতে চান, আইএলটিএস এর ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করতে চান, সবকিছু আপনি পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে কনভার্সেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। এই ক্লাসে বসে আপনাকে কনভার্সেশন প্র্যাকটিস করাবো, যেটা গতকাল দেখিয়েছিলাম। একটা নিউজ আর্টিকেল, একটা নিউজ পেপার, ডেইলি স্টার, ডেইলি সান, এর একটা টপিক থাকবে যেটা আপনার জানা, সেই ধরনের একটা আর্টিকেলের 4 লাইন 5 লাইন, আপনি যেটার উপর ইন্টারেস্টেড, আপনি পলিটিক্স ইন্টারেস্টেড, আপনি শোবিজে ইন্টারেস্টেড, আপনি গেমস এন্ড স্পোর্টস ইন্টারেস্টেড, সেই রিলেটেড একটা খবর আমি আপনাকে পড়াবো। পড়ানোর পর সেই সেন্টেন্স গুলো থেকে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা ফ্রেজ, কোনটা ক্লজ, এটা আমি আপনাকে দেখাবো। এই নিউজ পেপার যে কতটা হেল্পফুল, কতটা বেনিফিটেড। আমি এখান থেকে, আমি যখন প্রথম ইংরেজি শিখছিলাম, নিউজ পেপার আমাকে সব থেকে বেশি হেল্প করছিল। আমি প্রতিদিন নিউজ পেপার পড়তাম, ডেইলি স্টার। তো এই নিউজ পেপার অনেক বেশি ইম্পর্টেন্ট ইয়ে করা, ডেভেলপ করা। এটা থেকে আপনার ভোকাবুলারি, আপনার প্রোনাউন্সিয়েশন, রাইটিং এর ফরমেশন সবকিছু আপনি ডেভেলপ করতে পারেন। এরপর প্রেজেন্টেশন ক্লাস থাকে আপনার স্পিকিং ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। প্রতিদিন একটা সার্টেন টপিক থাকবে, স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। সেই অ্যান্সারটা আপনি আপনার মতো করে দিবেন, সেখানে যে ভুলটা হবে আমি আপনাকে ধরাই দিব। তাহলে আপনি কেন পারবেন না, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ফার্স্ট স্পোকেন বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। এরপর আমি আরেকটা কথা বলে রাখি, এই কোর্সের জন্য আপনার বাড়তি কোনো টাইম স্পেন্ড করতে হবে না। মূলত বিজি লাইফের মানুষের জন্য এই কোর্সটা। আপনি জব হোল্ডার হন, বা ফ্রিল্যান্সার হন, বা ইমিগ্রেন্ট, প্রবাসী হন, জাস্ট ক্লাস টাইমে 1 ঘন্টা লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন, ক্লাসেই সমস্ত প্র্যাকটিস হবে, বাড়তি টাইম কোনো স্পেন্ড করতে হবে না, অন্য কোনো কাজের ক্ষতি হবে না। আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন বা অফিসে থাকেন, জাস্ট ক্লাস টাইমে ক্লাস করবেন। আর ক্লাস মিস হলে তো রেকর্ড ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসে। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এখানে বিকাশ, নগদ বা রকেট নাম্বার দেওয়া আছে, নাম্বারটা নিয়ে রাখেন। যারা পেইড কোর্স করবেন এই নাম্বারে সেন্ড মানি করে, আমার এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বা ডিরেক্টলি কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিজিটটা জানাবেন, আমি আপনাদের কনফার্ম করে এন্ট্রি করে নিব, এবং পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, সেটাতে আমি অ্যাড করে নিব আগামী 9 তারিখ, অর্থাৎ আজকে শনিবার, আপনার আহ মঙ্গলবার, টিউসডে, মঙ্গলবার থেকে পেইড কোর্সের ক্লাসগুলো শুরু হবে রাত 10টায়। তখন এই ফ্রি ক্লাসগুলো এরকম ভাবে ধারাবাহিকভাবে হবে না। তো পেইড কোর্সের ক্লাস শুরু হলে আপনারা করতে পারবেন, যারা ভর্তি হচ্ছেন।
আর রাত 10টা থেকে 11টা 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। আবারও বলছি, 3 মাসের কোর্স, 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। একদম ধারাবাহিকভাবে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন, সম্পূর্ণভাবে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, আমার ফুল এফোর্ট আমি দিব, আপনার জায়গা থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখেন, আমি ফ্রি ক্লাস দিচ্ছি, এটা ওরকম কোনো গুরুত্ব থাকে না। অনেকে আপনারা বলবেন যে এই লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়, একটু ক্লাস করে দেখি, একটু টিভি দেখে আসি, একটু ভাত খেয়ে আসি, আবার একটু জয়েন করি। বাট পেইড কোর্স করলে কি হয়, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি ওখানে টাকা দিয়েছি, তাহলে আমার পড়াটা নিতে হবে। আমার একটা দায়িত্ব থাকে যে ওকে আমার পড়ায় দিতে হবে, আমার একটা গুরুত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে, অর্থাৎ প্রফেশনাল ওয়েতে জিনিসগুলোকে কাভার করা যায়। অর্থাৎ আমি যদি পেইড কোর্স নেই, আমার 30 জন স্টুডেন্ট থাকলে আমি তাদেরকে যতক্ষণ পড়াবো সবাই ততক্ষণই থাকবে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়। বাট এই ফ্রি ক্লাসে কতজন সেই ইফোর্টটা বা সেই গুরুত্বটা দেয়? দেয় না। না দেওয়ার কারণেই কিন্তু সে পারে না। তো এটা হচ্ছে মেইন কথা। যদি মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বলে, এর আগেও তো আমার ক্লাসগুলো করেছেন, আজকেও করলেন, আগামীকালও ফ্রি ক্লাস আছে, আগামী পরশু দিনও আছে, করেন। যদি মনে হয় যে আমি দ্রুত শিখতে চাই, বাট আগামীকাল আগামী পরশু দিন ফ্রি ক্লাস করতে পারবেন, বাট তারপর ভর্তি হতে পারবেন কিনা এটা আমি বলতে পারবো না, কারণ আহ প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আমি আগামীকালকে পর হয়তো ভর্তি অফ করে দিতে পারি, কারণ এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে যেটা সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। তো এই জন্য বলছি, আর হয়তো নেক্সট মান্থে হতে হবে। তো যারা ভর্তি হতে চান আগামীকাল বা আগামী পরশু দিনের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। 9 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার হন। আবারও বলছি, যদি মনে করেন ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, গোছানো পদ্ধতিতে এগোতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, তারা করতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, খুব কম সময়ের ভিতর খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই আইডি কার্ড দিব, আপনাদের একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, যেহেতু অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ব্যান হতে পারে, ফোনটা হারিয়ে যেতে পারে, এটা পরবর্তীতে আমাকে দেখালে যে কোনো নতুন ব্যাচে আমি একটা ক্যাট করে নিব, কোনো আলাদা কোর্স ফি দিতে হবে না। এবং আমার লেখা এই যে বইটা, এই বইটা আমি পাঠিয়ে দিব যারা পেইড কোর্সে আসবেন। এই বইটা কাছে রাখবেন এবং লাইভ ক্লাসগুলো করবেন। এটা আমার নিজের হাতে লেখা, অনেক সুন্দর করে লেখা, সবকিছু দেওয়া আছে। আপনাদেরকে আমি পাঠিয়ে দিলে এটা কাছে রাখবেন এবং ক্লাসগুলো করবেন। আশা করি খুব কম সময়ের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। আপনারা এখানে অনেকেই আছেন যারা অলরেডি বিভিন্ন পেইড কোর্স ভর্তি আছেন, করছেন এবং আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাচ্ছেন। আপনাদের আমার পেইড কোর্স করতে হবে না, ফ্রি ক্লাসগুলো করেন। দেখবেন আপনি যদি যে পেইড কোর্সটাতে আছেন তার থেকেও বেশি ডেভেলপমেন্ট বা বেনিফিট না পান, তখন আপনি আমাকে বলবেন। আমি সেইভাবে ডিটেলসে সবকিছু বুঝিয়ে থাকি, অনেক কষ্ট করে সবকিছু পড়িয়ে থাকি, আমার ভিতরে যতটুকু যা আছে একটা লেসন যখন পড়াই সবকিছু দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই পার্সোনাল যে স্পিকিং টেস্ট গুলো আছে, গ্রুপে তো প্রেজেন্টেশন দিবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকবেন, বাট এই প্রেজেন্টেশন গুলো, এই স্পিকিং টেস্ট গুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ অফলাইনের কোর্সের থেকেও আপনারা বেটার কিছু পাবেন এই জায়গাটা। আমি এতটুকু আপনাদেরকে কনফার্ম করতে পারি বা অ্যাসিওর করতে পারি। যারা পেইড কোর্সে অলরেডি ভর্তি হয়েছেন তারা তো তারা ক্লাসগুলো করতে পারবে না, যারা মধ্যে থেকে দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আশা করি খুব কম সময়ের ভিতর আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন ইংলিশে। তো যাই হোক, এখন আমি একটু এই কনভারসেশনটা দেখাই। 11টা 51 বাজে, 10 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, জাস্ট একটু টাইম দেন। তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি বা আপনাদের সঙ্গে কথা বলছি, জাস্ট একটু সময় দেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে আমি উত্তর দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে বাংলা দেখিয়েছি, আমি আগামী ক্লাসেও আবার বাংলা তো ইংলিশ দেখাবো। আমাদের মেইন কনভারসেশন ওইটাই করতে হয়, কারণ আমাদের মাদার ট্যাং বেঙ্গলি। তো বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্ট ইংলিশে কিভাবে নিতে পারি ওইটাই করতে হয়। বাট এই জিনিসটা, এই যে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা যে টেন্স পড়ি, মডাল ভার্ব পড়ি, বা এই যে প্যাসিভ ভয়েস করলাম, এগুলো শুধু করে রাখি, এগুলোকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিসটা আমরা করি না। তো এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য আমি এই কনভারসেশনগুলো স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, তাদেরকে পড়তে বলি, তাদেরকে চর্চা করতে বলি। এখানে আমার টোটাল 45টা কনভারসেশন আছে এই ফাইলটার ভিতরে। এটা করলেও অনেক ডেভেলপমেন্ট আসে। যেমন দেখেন, আমি যে এটা একটু ভেঙে ভেঙে আপনাদের বলি, আমরা আবারও বলছি, একটা প্যাসেজ রিড আউট করতে পারি, বাট কোন টেন্সে লেখা আছে, সেন্টেন্সটা কোন টেন্সের, কোন টাইমের, অ্যাকচুয়াল অর্থটাকে আমরা ধরতে পারি না। তো প্রতিটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ওই ভার্বটা দেখে আইডেন্টিফাই করতে হয় যেটা কোন টেন্স। যেমন দেখেন, মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। তো এখানে ভার্বটা হচ্ছে ইজ, এম ইজ আর থাকলে আমরা ভাবি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট এখানে ইজটাই মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা বি ভার্বের একটা সেন্টেন্স। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময় হচ্ছে মোবাইল ফোন। এবার বলছে
It has added a new dimension to our way of life and to the education and to the communication system. It subject has plus V3 has added, অর্থাৎ এটা কোন টেন্স, হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এটা আমাকে টেন্স ধরতে হবে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এটা যুক্ত করেছে, অ্যাড মানে যুক্ত করা, হ্যাজ অ্যাডেড বাংলা অর্থ কি, এটা যুক্ত করেছে। কি যুক্ত করেছে? ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা যুক্ত করেছে টু আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, এবং যোগাযোগ ব্যবস্থা। বাট ইট ক্যান বি মিস ইউজড বাই সামওয়ান, কিন্তু এটার অপব্যবহার হতে পারে। ক্যান বি প্লাস V3, এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার, এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। Now write a dialogue between you and your friend on the merits and demerits of using mobile phone. এখানে দেখেন দুইজন ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। যেমন আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে আই এম ফাইন, নট অ্যাবাউট ইউ? বলছে আই এম ফাইন টু। ইউ নো আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হিয়ার ইট ইজ। এই যে সেন্টেন্সটা দেখেন, এখানে কিন্তু দুটো ক্লজ, একটা হচ্ছে সাবজেক্ট ইউ, নোট আমার ভার্ব, আরেকটা ক্লজ হচ্ছে আবার সাবজেক্ট আই, আর এই বাই মানে কে না, পাস্ট পার্টিসিপল ভার্ব। সো আই হ্যাভ বট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এইটার বাংলা অর্থ হচ্ছে আমি কিনেছি। বাংলা অর্থটা বুঝতে হবে, ভার্ব দেখে টেন্স ধরতে হবে, এবং অ্যাকচুয়াল বাংলা অর্থটা বুঝতে হবে। আমরা শুধু রিডিং পড়ে যাই, অর্থ বুঝি না। তো তুমি জানো আমি নতুন একটা মোবাইল কিনেছি, এই যে সেটা। বলছে নাইস, ভেরি নাইস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো, তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, কিন্তু অ্যাক্টিভে। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডু বা ডাজের ব্যবহার করতে হয়, এবং তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে নাও ডেইস, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, বর্তমান সময়ে। মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। এবার দেখেন, উই এটা সাবজেক্ট, ক্যান প্লাস V1, অর্থাৎ মডেলের অ্যাক্টিভের স্ট্রাকচার। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড, আমরা যোগাযোগ করতে পারি সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, খুব কম সময়ের ভিতর, থ্রু ইট, এটার মাধ্যমে। এই যে থ্রু, এটা কিন্তু একটা প্রেপোজিশন, মাধ্যমে বোঝায়। ইউজিং আ মোবাইল ফোন, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, জাস্ট ফ্রেজ, এর ভিতর কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, একটা ফ্রেজ। সেন্টেন্সটা এখান থেকে শুরু। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে উই ক্যান টেক, ক্যান প্লাস V1 মডেলের সেন্টেন্স, আমরা নিতে পারি ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। হ্যাঁ, উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। বলছে রাইট ইউ আর এনিথিং এলস, আর কিছু? বলছে মোর ওভার, অধিকন্তু, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। দেখেন এই সেন্টেন্সটা, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, সাবজেক্টটা হচ্ছে এই দুইটা, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, ভার্বটা কি, হ্যাভ বিন ইনক্লুডেড, হ্যাভ বিন প্লাস V3। দেখেন এই যে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস V3, এটা কিসের স্ট্রাকচার জানেন? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। বলছে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড, এর মানেটা কি জানেন? সাবজেক্ট কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে যুক্ত করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, ইন ইট, এটাতে, কোনটাতে? ওই মোবাইল ফোনে। বলছে অধিকন্তু মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম এটাতে সংযুক্ত করা হয়েছে, কোনটাতে? ওই মোবাইল ফোনে। তাহলে দেখছেন আমাদের প্র্যাকটিক্যাল একটা কনভারসেশনেও কিন্তু প্যাসিভের ব্যবহার হয়। বলছে ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে, ডিমেরিটসও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আর ইউ টকিং, আর ইউ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা কোন টেন্স? টেন্স ধরতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ তুমি কি বলছো এই বিষয়ে। বলছে নাও এ ডেইজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, বর্তমান সময়ে কিছু লোক মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালায়। ইট হ্যাজ বিকাম, দেখেন বিকাম এর পাস্ট ফর্ম কিন্তু বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম, তাহলে হ্যাজ প্লাস বিকাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিকাম মানে হওয়া, হ্যাজ বিকাম অর্থটা কি? হয়েছে, এটা হয়েছে। অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল, সহজ উপায় মেয়েদেরকে উত্ত্যক্ত করার বা বিরক্ত করার। আমি আবারও বলছি, আমরা রিডিং পড়ি, বাট অ্যাকচুয়াল মিনিংটা টেন্স ধরে আমরা বের করতে পারি না, সেইটা করার জন্য আমি এগুলো আপনাদের পড়তে বলছি। এটা তো একদম প্রথম তার, তো এটা একটু ইজি, বাট এর এর থেকে কমপ্লেক্স সেন্টেন্স নিচের কনভারসেশন গুলোতে আছে, দেখালে বুঝতে পারবেন। বলছে নট দিস অ্যান্ড অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে
দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেন, এটা আমাদের শোনার জন্য এবং ব্রেনের জন্য ক্ষতিকর। বলছে রিয়েলি, সত্যি? আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। আই ডিডেন্ট নো ইট বিফোর। আচ্ছা আপনারা একটু বলেন তো, যে কোনো একজন, আমি যদি বলি যে আমি এটা আগে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? আমি এটা জানতাম, ইংলিশটা কি হতো? বলতে পারবেন কেউ? I knew it. বল। হুম, Know it. আই নো ইট, দেখছেন অবস্থা। I knew it. নিউ ইট, রাইট। আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু। এটা বুঝতে হয়, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ নো ভার্বের পাস্ট পার্টিসিপল নিউ, অর্থাৎ আই নিউ, কে এন ই ডাব্লিউ, আই নিউ ইট বিফোর, আমি জানতাম। বাট যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিডের ব্যবহার করতে হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, আই ডিডেন্ট নো ইট, আমি জানতাম না। বলছে ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট, এমনকি কিছু ছাত্রছাত্রী মনোযোগ দিতে পারে না ইন স্টাডি, পড়াশোনায়, বিকজ দে রিমেইন বিজি, কারণ তারা ব্যস্ত থাকে ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, মোবাইল ফোনে সারা রাত ধরে। বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট। হ্যাঁ, বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট। তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই রিমেইন বা প্রোভাইড। বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বলছে নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর। হ্যাভ টু প্লাস বি অন, এটা কিসের স্ট্রাকচার? গত ক্লাসে পড়িয়েছিলাম, সেমি মডেল ভার্ব, অর্থাৎ বাংলা অর্থটা কি, সেন্সটা কেমন দেয়? আমার এখন যেতে হবে আমার প্রাইভেট টিউটরের কাছে, ওকে সি ইউ লেটার, বাই বাই। আচ্ছা, তাহলে এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা আপনারা যেটা দেখলেন, বা এই যে সেন্টেন্স গুলো, আমি কি বলছি যে আমি একটা প্যাসেজ পড়বো এই জন্য বোঝার ক্ষেত্রে, যে আমি যখন একজন মানুষের সঙ্গে কমিউনিকেশন করব, একজনের সঙ্গে আরেকজনের কনভারসেশন যখন হয়, সেখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার হয়, আমাকে কোন ধরনের স্ট্রাকচার গুলোকে বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন এই কনভারসেশনটার ভিতরে মডাল ভার্বের ব্যবহার আছে, উই শুড মেক, সেমি মডালের ব্যবহার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার আছে। এই ধরনের স্ট্রাকচার গুলো এখানে বেশি আছে, এর বাইরে আর কিছু না। কি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব। তো এরকম আরো কনভারসেশন গুলো যদি প্র্যাকটিস করতে থাকেন, এই জায়গাটা ক্লিয়ার হয়, অ্যাকচুয়াল সেন্স বা মিনিংটা বের করা যায়। আমি যাই শিখাই না কেন, সবকিছুর ক্ষেত্রে আমি কিন্তু সবসময় ফোকাস করি প্র্যাকটিক্যাল জায়গাটার উপর। যারা এর আগে থেকে আমার ক্লাসগুলো করে আসছেন তারা জানেন আমি কিভাবে বুঝাই বা শেখাই। তো আবারও বলছি, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, আজ বা আগামীকালকের ভিতরেই ভর্তি হয়ে যাবেন। দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জাস্ট লাস্ট ডিজিটটা জানালেই হবে বা স্ক্রিনশট দিবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবার দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।